বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানা বাড়ি। নমস্কার, আমি শুভম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আবারও চলে এলাম তোমাদের সামনে একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প নিয়ে। আজকের গল্প অশনি সংকেত, লিখেছেন রশ্মিতা দাস। আজকের গল্প পাঠে আমি শুভম। চলো বন্ধুরা, তাহলে আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। আর এই গল্পের শেষেই রয়েছে এই গল্প সংক্রান্ত একটি প্রশ্ন। তাহলে গল্পটা মন দিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। হঠাৎ করে কালবৈশাখীর ঝড়ের তীব্র দাপটে হঠাৎ সারা প্রকৃতি যেন প্রবল ঝংকারে গর্জে উঠেছে। স্বর্গ মর্ত পাতাল সবকিছু ফুঁড়ে যেন বেরিয়ে আসছে বহুদিন ধরে চেপে থাকা প্রকৃতির রোষানলের তীব্র আস্ফালন। মধ্যাহ্নের ভাত ঘুমের সময় সর্বজয়া দেবী ভাঁড়ার ঘরে গিয়ে গতকালের গড়ে রাখা নারকেল নাড়ুর বয়ামটা হাতে নিয়ে নাতনিকে ডাকতে যাবেন, এমন সময় হঠাৎ এমন তীব্র বেগে ঝড়টা উঠল যে এখনই দরজা জানলা বন্ধ না করলে ঘরের সব জিনিসপত্র একেবারে ওলট পালট হয়ে যাবে। সর্বজয়া দেবী তাড়াতাড়ি করে বয়ামটা আগের জায়গায় রেখে সবার আগে দোতলা থেকে দৌড়ে 3 তলায় গেলেন। কারণ ঝড় বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এখানকার সব ঘরগুলো। তিনি তাড়াহুড়ো করে 3 তলায় পৌঁছেই ঝটপট করে সমস্ত ঘরের দরজা জানলা বন্ধ করতে লাগলেন। বাড়ির চাকরগুলো সারাদিনের কাজ সেরে এখন একেবারে নাকে তেল দিয়ে দিবা নিদ্রা দিচ্ছে। এখন এদেরকে ডাকাডাকি করতে গিয়ে যে সময়টা নষ্ট হবে, তার থেকে এই বাতের ব্যথায় পা নিয়েও নিজে গিয়ে ঝটপট করে জানলাগুলো তিনি বন্ধ করে দেবেন, এটাই তিনি বুদ্ধিমানের কাজ বলে মনে করলেন। সব জানলা দরজা বন্ধ করে তিনি একবার লাইব্রেরির ঘরে ঢুকলেন। লাইব্রেরির চারপাশে এখন বড় বড় গাছ উঠে গিয়েছে বলে লাইব্রেরির ভেতরটা অন্ধকার হয়ে থাকে, যার জন্য এখানে বসে বই পড়তে গেলে আজকাল দিনের বেলাতেও আলো জ্বালাবার দরকার হয়। ঝড় বৃষ্টির দাপট আর প্রভাবও এই ঘরে বেশ কম, কিন্তু এখন এই ভর দুপুরবেলা এখানে আলো জ্বালিয়ে কে বই পড়ছে? নিশ্চয়ই নাতনি তাথই। যাক, তাহলে আর নাতনিকে ডাকতে এই বাতে ধরা পা নিয়ে 1 তলায় নামবার দরকার নেই। ওর বই পড়া শেষ হলে একবার যেন ঠাকুমার কাছ থেকে ঘুরে যায়, সেটা বলার জন্য তিনি লাইব্রেরির মধ্যে প্রবেশ করলেন। দেখলেন তাথই টেবিলের মধ্যে ঝুঁকে পড়ে কি যেন একটা জিনিস খুব মনোযোগ সহকারে নিরীক্ষণ করে চলেছে। সর্বজয়া দেবী ধীর পায়ে এসে নাতনির মাথায় হাত রাখলেন, সাথে সাথে মুখ ঘুরিয়ে, এইটা কি গো ঠাকুমা? দাদুর বইয়ের আলমারির লকারের ভেতর যত্ন করে রাখা ছিল বলে তাথই মাথাটা যেই সরালো, সাথে সাথে নাতনির হাতের তালুতে ওই জিনিসটা দেখে বুকের ভেতরটা একেবারে ছ্যাঁত করে উঠল সর্বজয়া দেবীর। তুমি এটা কি করে হাতে পেলে দিদি ভাই? জানো তো ঠাম্মি, আমি দাদুর একখানা পোর্ট্রেট বানাবো ঠিক করেছি। বাবার কাছে দাদুর ছবি চাইলাম, জানো, বাবা আমাকে তার বয়সকালের একটা ছবি হাতে ধরিয়ে দিল। আমি আসলে তো দাদুর অল্প বয়সের একটা পোর্ট্রেট বানাবো ঠিক করেছি। বাবা বলল সেরকম ছবি ঘরের কোথাও পাওয়া যাবে না। লাইব্রেরিতে দাদু নিজস্ব আলমারিটার চাবি আমাকে দিয়ে বলল, তোর যা দরকার এই আলমারি খুললেই পেয়ে যাবি। এই নিয়ে মা ঠাম্মিকে একদম জ্বালাস না। সে তো বুঝলুম, কিন্তু এ জিনিস তো তার আলমারি খুলেই হাতে পাবার কথা নয়। তোর হাতে এটা এলো কি করে? আরে ঠাম্মি জানো, একটা না কাণ্ড হয়েছে। 3 দিন আগে দাদুর আলমারির দরজা খুলেই আমি না একটা অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ পেয়েছি। আমার বেশ ভয় ভয় করছিল,
তাও ভীষণ সাহসে ভর করে আমি বুঝতে পারলাম এই শব্দের উৎস আলমারির ভেতরেই রয়েছে, আর আমাকে ওটা বার করে জানতেই হবে ব্যাপারটা ঠিক কি। কান খাড়া করে আমি শব্দের গতি অনুসরণ করে একটা ভীষণ সুন্দর কারুকার্য করা কাচের বাক্স পেয়েছি। ওই বাক্সটার কোনো মুখ বা ঢাকনা খোলার ব্যবস্থা ছিল না জানো, অথচ ওর ভেতরেই যে জিনিসটা রয়েছে না সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি বুঝতে পারলাম ভিতরের জিনিসটা আমি হাতে নিয়ে দেখতে পারবো না, তাই ওপর থেকেই নেড়ে চেড়ে দেখছিলাম। হঠাৎ না জিনিসটা আমার হাত থেকে পড়ে গেল, কাঁচ ভেঙে গিয়ে জিনিসটা আমার হাতে এলো। ঠাম্মি, এত সুন্দর কবচ আমি আগে কখনো দেখিনি জানো। জিনিসটা নিয়ে নিতে ইচ্ছে করছিল, কিন্তু কাউকে না জানিয়ে দাদুর আলমারি থেকে একটা জিনিস নিয়ে নেওয়াও তো উচিত নয়। তাই সব কাজ আমি নিজে পরিষ্কার করে ফেলে দিয়েছি, আর কবচটা আলমারিতেই রেখে দিয়েছি। মাঝে মধ্যে দেখতে আসি, দেখো দেখো কি সুন্দর না। বলে তাথই কবচটা দিতে গেল তার ঠাম্মির হাতে। সর্বজয়া দেবী সাংঘাতিক আতঙ্কিত হয়ে দুই হাত দিয়ে মাথা চেপে ধরলেন। তার বিস্ফারিত দুই চোখ দিয়ে নির্গত হতে থাকলো কোনো এক অজানা বিপদের অশনি সংকেতের দরুন তৈরি হওয়া তীব্র ভীতি। তাথই কবচটা টেবিলে রেখে এক ছুটে এসে ঠাম্মিকে জড়িয়ে ধরল। ও ঠাম্মি, ঠাম্মি, কি হয়েছে ঠাম্মি? কবচটা দেখে তুমি অমন করছো কেন? ঠিক আছে, এক্ষুনি আমি এটা তুলে রাখছি, যেখানে ছিল সেইখানে। তুমি শান্ত হও ঠাম্মি, আর আমি ওটা আলমারি থেকে কখনো বার করব না। সর্বজয়া দেবী কোনো মতে একটা চেয়ার টেনে তাতে বসলেন। ক্ষীণ কণ্ঠে বললেন, একটু জল দে দিদি ভাই। তাথই লাইব্রেরির দরজার পাশে রাখা পিতলের কলসি থেকে গ্লাসে জল ঢেলে এনে ঠাম্মিকে দিল। জল টল খেয়ে একটু দম নিয়ে সর্বজয়া দেবী আকুল কণ্ঠে বলে উঠলেন, ওই কবচটা কেন হাতে নিলি দিদি ভাই? ও যে বড় সর্বনেশে জিনিস। এক্ষুনি ওটা আলমারির ভেতরে পুরে আলমারির তালা দিয়ে লক করে দে। ওহ, ঠিক আছে ঠাম্মি, ঠিক আছে, আমি এটা যেমন ছিল তেমন করে রেখে আসছি, তালা বন্ধ করে দেব। তুমি চিন্তা করো না, আমি এটা আলমারিতে বন্ধ করে রেখে দিচ্ছি। তুমি শুধু একটু শান্ত হও ঠাম্মি। এরপর তাথই কবচটা আলমারির ভেতরে ঠিক সেইখানেই রেখে দিল যেখান থেকে সে ওটা পেয়েছিল। তারপর আলমারি তালা বন্ধ করে দিয়ে সে ঠাম্মির কাছে এসে বসল। কবচ আলমারি বন্দি হয়েছে দেখে হয়তো একটু স্বস্তি পেলেন সর্বজয়া দেবী। তাথই ধীর পায়ে এসে বসল ঠাম্মির কাছে। তারপর ঠাম্মির ডান হাতটা নিজের দুই হাতের মধ্যে চেপে ধরে বলে উঠল, আচ্ছা ঠাম্মি, ও ঠাম্মি, ওই কবচটা দেখে তুমি অমন করে উঠলে কেন? ভয় পাওয়ার মতো কি আছে ওই কবচে? সর্বজয়া দেবী তাথইকে জন্ম থেকেই কোলে পিঠে করে বড় করেছেন। উনি জানেন মাত্র 12 বছরের বালিকা হলে কি হবে। অতটুকু মেয়ের মধ্যে যেমন সাহস আছে, তেমনই রয়েছে অজানাকে জানবার এক অদম্য কৌতূহল। এই মেয়ের চোখে যদি কিছু পড়ে যায় তো ওর কাছ থেকে কিছু চেপে যাওয়া বা যা হোক কিছু বুঝিয়ে ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টাই ওর ক্ষেত্রে অন্তত খাটবে না। তবে বয়সের তুলনায় যথেষ্ট পরিণত তাথই, তাই ওর কাছে ভরসা করে কোনো কথা বলার মতো আস্থা যথেষ্টই আছে সর্বজয়া দেবীর। তিনি নাতনিকে বললেন, বেশ, আমি তোমাকে বলবো এই কবচটার ইতিহাস, তবে এখন নয়। কাল দুপুরে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন এসো আমার ঘরে, তখন বলবো। তবে খবরদার দিদি ভাই, ওই কবচটার ধারে পাশে তুমি আর যাবে না, আমাকে কথা দাও। ঠিক আছে ঠাম্মি,
আমি তোমায় কথা দিচ্ছি, আমি দাদুর ওই আলমারির কাছেই আর কোনো দিন যাব না। কোথা থেকে কি যে হয়ে গেল! ঠাকুর, তুমি দেখো কোনো অনর্থ যেন না হয়। বাতের ব্যথাটা আবার বেড়েছে। আমাকে আমাকে একটু ধরে আমার ঘর পর্যন্ত নিয়ে চলো দিদি ভাই। তাথই লাইব্রেরির আলো টালো সব নিভিয়ে দিয়ে তাথই জানালা বন্ধ করে ঠাম্মিকে হাতে ধরে নিয়ে দরজার বাইরে পর্যন্ত এলো এবং তারপর বাইরে থেকে দরজাটা বন্ধ করে ছিটকিনি আটকে দিল। তারপর সে ঠাম্মিকে ধরে ধরে 3 তলা থেকে 1 তলায় নামাতে লাগলো। 3 তলায় কেউ থাকে না, থাকলে লক্ষ্য করত যে পুরো আধার নিমজ্জিত 3 তলার জনমানব শূন্য লাইব্রেরি ঘরের দরজার তলা দিয়ে আত্মপ্রকাশ করছে এক লাল কম্পমান আলোক তরঙ্গ। পরদিন দুপুর হতে না হতেই আর যেন তর সইল না তাথইয়ের। গরমের ছুটির এই নির্জন দুপুরটা আজ আর লাইব্রেরি নয়, তাকে টেনে হিচড়ে নিয়ে এসে বসালো ঠাম্মির ঘরে। আর সর্বজয়া দেবীও এক কথার মানুষ, নাতনিকে দেওয়া কথা তিনি রাখবেন না, এ তো হয় না। নাড়ুর বয়াম পাশে নিয়ে নাতনিরই আসবার অপেক্ষায় 2 হাতে খবরের কাগজের পাতা মেলে ধরে চোখ বোলাচ্ছিলেন। তাকেও যে জানতে হবে তার বিয়ের পরবর্তীকাল থেকে আরম্ভ করে এত বছর কেটে গেল, তার নিজের পুত্র কন্যা পুত্রবধূ জামাতা নাতি নাতনি কেউ আজ পর্যন্ত যে কবচের উপস্থিতির খবরই জানে না। হঠাৎ দীর্ঘ এত বছর বাদে তার এই 12 বর্ষীয়া নাতনির হাতে এইভাবে পড়ে গিয়ে একেবারে পৃথিবীর বাতাসের সংস্পর্শে চলে আসাটা কি নিছকই কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে রয়েছে গূঢ় কোনো রহস্য? নাতনির সাথে কথা বলা আর গল্প বলার ফাঁকে তাকে জানতে হবে অনেক কিছু। মনটা তার কিছুতেই আজ সায় দিচ্ছে না, বড্ড অস্থির করছে। আবার মনের অস্থিরতা কাটাতে যে কারোর সাথে এ নিয়ে কথা বলবেন সে উপায়ও নেই। বারবার তার মনে পড়ে যাচ্ছে জীবদ্দশায় তার স্বামীর দেওয়া ভবিষ্যৎবাণীর কথাগুলো। সবই তো দেখছি মিলে যাচ্ছে। সামনে খবরের কাগজের পৃষ্ঠা মেলে ধরে তিনি আপ্রাণ গোপন করার চেষ্টা করে চলেছেন তার মনের কোণে জমে ওঠা মহাপ্রলয়ের অশনি সংকেতের কালো মেঘের তীব্র গর্জনধ্বনি। যথাসময়ে চঞ্চল ভ্রমরের মতো সর্বজয়া দেবীর ঘরে লাফিয়ে লাফিয়ে ঢুকে এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে ব্যগ্র চিত্তে বলে উঠল তাথই, ও ঠাম্মি, সবাই যে যার ঘরে ব্যস্ত, ঘুমে নয় গো, সেলাই পোড়াই নিয়ে ব্যস্ত হয়ে আছে। এবার তুমি আমাকে গল্প শোনাও। আমি জানি না, আমাকে ওই কালকের কবচটার গল্পটা আমাকে শোনাতেই হবে। আমাকে শোনাও না, বলো না ঠাম্মি, বলো না, আমার তো আর তর্স হইছে না। মুখের সামনে থেকে খবরের কাগজটা সরিয়ে টেবিলের ওপর নামিয়ে রাখলেন সর্বজয়া দেবী। নাতনির 2 কাঁধে হাত রেখে তাকে সামনে বসিয়ে বললেন, দিদি ভাই, আজ তোমাকে যা যা বলবো সেগুলো কোনোটাই কিন্তু গল্প নয়। আমি তোমার সামনে যেমন দাঁড়িয়ে রয়েছি তুমি দেখছো, ঠিক ততটাই বাস্তব সত্যি ঘটনার কথা বলতে যাচ্ছি তোমায়। তুমি কিন্তু তার আগে আমাকে বলো, তোমার হঠাৎ দাদুর অল্প বয়সের প্রতিকৃতি আঁকবার ইচ্ছে হলো কেন? আঁকা জোকার প্রতি এত আগ্রহ তোমার কবে থেকে এসেছে দিদি ভাই? আসলে ঠাম্মি, একটা কথা আমি কাউকে সেভাবে বলিনি জানো। 3-4 আগে আমি ভোর রাতে একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি। দাদু অল্প বয়সে কেমন দেখতে ছিলেন সে সম্বন্ধে তো আমার কোনো আইডিয়া নেই, কিন্তু স্বপ্নে আসা ওই বছর 25-এর ভদ্রলোক যে দাদুই ছিলেন সে বিষয়ে জানো তো আমার কোনো সন্দেহ নেই।
উনি নির্জন অন্ধকারে একটা গর্তের ভিতরে আটকা পড়ে আপ্রাণ চেষ্টা করছেন বেরিয়ে আসতে, কিন্তু পারছেন না। আমি তাকে এভাবে আটকে পড়া অবস্থায় দেখতে পেয়ে দুহাত দিয়ে ওপরে টেনে তোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পেরে উঠছি না। দাদু তখন আমাকে কাতর স্বরে বলছেন, দিদি ভাই, তুমি আমাকে এই গর্ত থেকে যদি বার করতে চাও তো হাতে তুলি নাও, তুলির মাধ্যমে আমার প্রতিকৃতি আঁকো। আমি একমাত্র সেইখান দিয়েই বেরিয়ে আসতে পারবো। মুক্তি দাও, মুক্তি দাও দিদি ভাই, আমাকে মুক্তি দাও। দাদুর অমন আর্তনাদ কিছুক্ষণের মধ্যেই একটা ভয়ঙ্কর অট্টহাসিতে পরিণত হলো, আর দাদুর চেহারাটাও ক্রমশ বিকৃত হতে হতে একটা ভয়ঙ্কর পিশাচ জাতীয় কিছু চেহারা নিতে থাকলো। এরপর হঠাৎই আমার ঘুমটা ভেঙে গেল। আমি বুঝতে পারছিলাম এরকম একটা স্বপ্নের কোনো মাথামুন্ডুই নেই। তারপর থেকে আমার দাদুর অল্প বয়সের একটা প্রতিকৃতি আঁকবার ইচ্ছাটা যেন ভেতরে চাগার দিয়ে উঠল। কিন্তু ঠাম্মি, বাবা বলেছেন বটে দাদুর অল্প বয়সের কোনো ছবি দাদুর সেখানেই পাওয়া যাবে, কিন্তু আমি তো সেখানে কতগুলো ইংরেজি বই ছাড়া তেমন কিছুই পেলাম না গো। সর্বজয়া দেবীর শিরদাঁড়া দিয়ে যেন এক ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু তিনি তার মনের ভাব নাতনির কাছে গোপন করে গেলেন। ঠাম্মিকে অন্যমনস্ক দেখে নাতনি ব্যতিব্যস্ত হয়ে সর্বজয়া দেবীর দুই হাত ধরে অল্প ঝাঁকুনি দিয়ে বলে উঠল, ও ঠাম্মি, কি ভাবতে শুরু করলে বলো তো? বলো না আমায় ওই কবচের গল্পটা। ধীর অথচ স্থির দৃষ্টি নিয়ে সর্বজয়া দেবী একটু আনমনা হয়ে গিয়েছিলেন, যেন পুরনো কোনো স্মৃতির অতলে নিমগ্ন চিত্তে অবগাহন করছেন। মৃদু স্বরে তিনি বলা শুরু করলেন, সে অনেক বছর আগেকার কথা, মোটামুটি 45 কি 46 বছর মতো হবে। আমি তখন অষ্টাদশী যুবতী, সদ্য বিয়ে হয়েছে আমার। তোমার দাদু তখন বছর 25-এর তরতাজা যুবক। ইতিহাসের প্রতি তার ছিল অমোঘ আগ্রহ আর টান। তিনি ইতিহাস নিয়ে ডক্টরেট করে তখন কলেজে অধ্যাপনা করতেন। খুবই হাসি খুশি ছিলেন তিনি, আর তার ছিল যে কোনো আড্ডা জমিয়ে মাতিয়ে রাখবার মতো তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত রসবোধ। তখন এ বাড়ির বৈঠকখানাতে ওনার বিভিন্ন কৃতি ও গুণী বন্ধু বান্ধবদের আনাগোনা লেগেই থাকতো। বিভিন্ন যুক্তি তর্ক জ্ঞান বিজ্ঞান নিয়ে শুরু হয়ে যেত জমাটি আলোচনা আর আড্ডা। নতুন বউ হয়ে এ বাড়িতে আসার পরে শ্বশুর বাড়ির প্রত্যেকের দেখভাল করা ছাড়া ওনার এই অতিথি বন্ধুদের চা জল খাবার পরিবেশন করার সমস্ত ভার ছিল আমার ওপর। নতুন বউ আমি, সব সময় একটা সংকোচ আর জড়সড় লজ্জাতে সব সময় সিঁটিয়েই থাকতাম। তো বিয়ের পর মোটামুটি 1.5 থেকে 2 মাস পরেকার কথা, এমনই এক বৈঠকি আড্ডায় গমগমে সন্ধ্যায় সকলের আবদার মতো গরম গরম কফি আর মাংসের কাটলেট ভেজে প্লেটে সাজিয়ে নিয়ে পরিবেশন করতে গেলাম যখন, তখন সেখানে
ভ্রমণ নিয়ে বিভিন্ন রসাত্মক আলাপ আলোচনা চলছিল। হঠাৎ ওনার এক বন্ধু আমায় শুধলেন, আচ্ছা বৌদি, আপনার ঘুরে বেড়ানোর শখ আছে নাকি? হ্যাঁ, আমরা বন্ধুরা মিলে এই ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছি। দাদাকেও কিন্তু ছাড়ছি না, আর আপনাকে তো ছাড়বার কোনো প্রশ্নই ওঠে না। দিনক্ষণ ঠিক করার থেকে শুরু করে টিকিট কাটার ব্যবস্থা সবই তাড়াতাড়ি এর মধ্যে হয়ে যাবে। আপনি শুধু লাগেজ গোছানো শুরু করে দিন। সবকিছু শুনে টুনে এই প্রতিদিনকার একঘেয়ে গৃহস্থালী রোজনাম চায় আটকে পড়া সর্বজয়ার মনের ভেতরে এক টুকরো সতেজ রৌদ্র কিরণ ঢুকে যেন সবকিছুকে একদম চনমনে করে দিল। একটু লাজুক মুখেই সে খাবার দাবার পরিবেশন করে দিয়ে সেখান থেকে সরে আসলো বটে, কিন্তু তারপরেই রান্নাঘরে রাতের রুটি বেলতে বেলতে তার মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো লাগেজের ব্যাগে কি কি জিনিস ভরবে সেই সব। পাহাড়ি জায়গাতে ঠান্ডা কেমন পড়বে, গরম জামা কতগুলো নেওয়া ঠিক হবে, সেই সংক্রান্ত বিবিধ চিন্তা। চঞ্চল একটি প্রজাপতি হঠাৎ উজ্জীবিত হয়ে সর্বজয়ার সারা মন জুড়ে ওড়াউড়ি শুরু করে দিল। যথাসময়ে সমস্ত বন্দোবস্ত হয়ে গেল, আর টিকিটও কাটা হয়ে গিয়েছিল। সর্বজয়া আর তার স্বামী অচিন্ত আর তাদের বাকি বন্ধু আর বন্ধুপত্নীরা মিলে সর্বমোট 7 জন ছিল। তাছাড়াও আরও 2টি কাপল ছিল, আর একজন ছিল ব্যাচেলার। অচিন্তের ছেলেবেলার বন্ধু অজিতেশবাবু আর তার স্ত্রী গৌরী, এবং অচিন্তর আরেক ডাক্তার বন্ধু কুন্তলবাবু আর তার স্ত্রী সুরবালা, সাথে ওনার কলেজেরই এক সহ অধ্যাপক রমাকান্ত রায়। গৌরী স্কুল শিক্ষিকা এবং সুরবালা একজন ট্রেনি নার্স, আর সর্বজয়া হাউসওয়াইফ। 3 জনের 3 রকম জীবন হলেও 3 জন অপরিচিতা যখন একসাথে এলো, ট্রেনের বার্থে মেলি আড্ডায় মেতে উঠল সাথে সাথে। জম্পেশ আড্ডায় তখন বাতাসের প্রতিটা কোণায় এক অনির্বচনীয় আনন্দের শিরশিরানি। তাদের প্রত্যেকের কানে কানে যেন ফিসফিস করে বলে যাচ্ছিল তাদের সকলের বয়স যেন 10 বছর কমে গিয়েছে। ট্রেনের ভেতর চুটিয়ে আড্ডা, খানাপিনা আর আন্তাক্ষরী খেলে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারল না তারা। শেষমেশ যথাসময় ট্রেন গিয়ে থামল কালিম্পংয়ের স্টেশনে। হোটেলের ঘর বুকটুক করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়ল। তবে বেশি রাত করবে না বলে ঠিক করা হয়েছিল, কারণ আগামীকাল একেবারে ভোরবেলা তাদের বেরিয়ে পড়বার পরিকল্পনা ছিল। মোটামুটি রাত 9টার মধ্যে গরম রুটি আর কষা মাংস দিয়ে রাতের আহার সেরে সবাই ঘুমিয়ে পড়ল। পরদিন সারা গায়ে পুরো ব্যান্ডেজের মতোই গরম জামা কাপড় দিয়ে মুড়ে সবাই মিলে ভোর ভোর বেরিয়ে পড়ল পাহাড় দেখতে। পাহাড়ি জায়গাতে ঘুরতে ঘুরতে তাদের মনের ভেতর ভীষণ রোমাঞ্চ অনুভব হচ্ছিল। ঘুরতে ঘুরতে পাহাড়ের ভেতরকার জঙ্গলের অনেকটা ভেতরে চলে এলো তারা। যেন পাহাড়ি জঙ্গলের ভেতরকার গা ছমছমে পরিবেশ ভীষণভাবে তাদের সম্মোহিত করে ফেলেছিল। মন্ত্রমুগ্ধের মতো ভেতরে আরো ভেতরে ঢোকার জন্য তীব্র হাতছানি অনুভব করছিল তারা। দলের সাথে যে গাইডটা ছিল সে একটা নির্দিষ্ট রাস্তার পরে আরো ভেতরে যেতে বড্ড গাঁইগুই করছিল। ওর হাতে অচিন্ত কিছু টাকার নোট ধরাতেই গাইড আরো কিছুটা পথ তাদের সাথে চলতে রাজি হলো বটে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আসার পর সে এমনভাবে দাঁড়িয়ে পড়ল যেন তাকে সীতার গণ্ডি পার হতে বলা হচ্ছে। পুরোপুরি সে অনড় হয়ে গেল, আর তার হাতে টাকার নোট ধরিয়েও কোনো লাভ হলো না। উপরন্তু অচিন্তর দেওয়া যে নোটটা সে খানিক আগেই পকেটস্থ করেছিল সেটা পকেট থেকে বের করে আবার তার হাতেই ফের ধরিয়ে দিয়ে যেন নিজের প্রাণটুকু পকেটে পুরে নিয়ে প্রায় চোঁচো দৌড় দিয়ে সেই স্থান পরিত্যাগ করল। অজিতেশবাবু বললেন, দেখ, যত সব গ্রাম্য কুসংস্কার এখানে ডুবে রয়েছে এখানকার স্থানীয় লোকজনের মধ্যে। শিক্ষা দীক্ষার আলো যে কবে যে এখানে ঠিকভাবে পৌঁছবে কে জানে। তার কথা শেষ হওয়ার সাথে সাথে অচিন্ত সবার উদ্দেশ্যে বলে উঠল,
যার যাবার ছিল সে তো পালালো। আরে কারোর সাহায্য না পেলে কি আমাদের ঘোড়া বাকি থেকে যাবে? হ্যাঁ, চল চল, সময় নষ্ট না করে আমরা সামনে এগোই, চল। সবাই তাদের সায় দিয়ে বলল, হ্যাঁ চলো চলো সামনে চলো এগোই। চলো সামনে এগোই। হ্যাঁ চলো 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 সামনে এগোই। এক অজানা চাপা উচ্ছ্বাস আর উত্তেজনার সংমিশ্রণে বোধ করি সকলেরই এবার এই গভীর পাহাড়ি জঙ্গল পেরিয়ে আরও গভীরতা ভেদ করার আকাঙ্ক্ষা আগের চাইতে যেন 10 গুণে বৃদ্ধি পেল। লোকালয় থাকতে তারা শুনেছিল এই জঙ্গলের ভেতরে নাকি প্রেতজনির উপাসনা হয়েছিল এক সময়, আর তাই এখানকার স্থানীয় বাসিন্দাদের কেউই ভয়ে এই জঙ্গলের ধারপাশ মারায় না। তাদের আসল আগ্রহ পড়েছিল কিন্তু সেখানেই। সর্বজয়া সাধারণ গৃহবধূ হলেও সে ছিল তখনকার দিনের ম্যাট্রিক পাশ করা মেয়ে, কাজেই সে যুগের আর 5টা মেয়ের তুলনায় সে ছিল যথেষ্ট সাহসী এবং কুসংস্কার মুক্ত। তাই ভূত বা প্রেতাত্মাজনিত কোনো ভীতি তার খুব একটা ছিল না। আসলে তাদের 7 জনের মনেই তখন দারুণ রোমাঞ্চের একটা অনুভূতি জাগছিল, যা তখন শুধুই ওই জঙ্গলের কুহেলিসম দুর্ভেদ্য জঙ্গল আরও থেকে আরও ভেদ করার জন্য উৎসুক হয়ে উঠেছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়ায় সেই আলো আঁধারির মধ্যে তাদের হাঁটতে বেশ ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে নামল কারোরই সেটা খেয়াল ছিল না। হঠাৎই তাদের এই হাঁটার আনন্দকে ঘপ করে গিলে নিয়ে সূর্যি মামা চম্পট দিলেন। আর ঠিক তখনই এই 7 জন লক্ষ্যহীন পথিকের টনক নড়ল যে এইবার হোটেলে ফিরতে হবে। কিন্তু একা এইভাবে যখন তাদের চোখের সামনে দৃশ্যমান যা কিছু সেই সবই অন্ধকারের উদরে চলে গেছে, তখন তারা ফিরবে কি করে? তাদের সাথে কোনো পথপ্রদর্শকও নেই যে তাদের ফিরতে একটু সাহায্য করবে। গাইড যখন জঙ্গলে ঢোকার মুখেই নিজের ডিউটি শিখিয়ে তুলে বকশিসের টাকা অচিন্তের হাতে গুঁজে দিয়ে চম্পট দিয়েছিল, তখনই সর্বজয়ার মনটা যেন মৃদু হলেও প্রমাদ করেনি তা নয়, কিন্তু এখন তো তাদের 7 জনেরই মনে হচ্ছে যে এই এত ঘন একটা জঙ্গল পেরোনোর উত্তেজনার বশবর্তী হয়ে গাইডকে ফিরিয়ে দেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হয়নি। কিন্তু কি আর করা যাবে, যা হবার তা তো হয়েই গেছে। এবার প্রশ্ন হলো হোটেলে তারা ফিরবে কি করে? তখনকার দিনে তো আর কারোর হাতে মোবাইল ফোন ছিল না। একটা টর্চ লাইট তারা এনেছিল, কিন্তু বেরোবার সময় সাথে করে সেটা নিয়ে আসতে বেমালুম ভুলে গেছে। কাজেই অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে আসতে তাদের নিজেদের একে অপরের মুখ দেখতে পাওয়াটাই দায় হয়ে উঠল। সেই অবস্থায় ওই ঘন জঙ্গলের মধ্যেকার পথ চিনে হোটেলে ফেরাটা তো রীতিমতো অসম্ভব ব্যাপার। মেঘের আস্তরণের সাথে লুকোচুরি খেলায় রত একফালি চাঁদের ওই সামান্য আলোতে যে যৎ সামান্য দৃষ্টিশক্তি তাদের প্রত্যেকের কাজ করছিল, তাতে পরস্পরকে চিনতে বা বুঝতে পারা গেলেও এমন অবস্থায় সেটাই যথেষ্ট ছিল। কুন্তলবাবু বললেন, কোনো উপায় নেই, কোনোভাবে আজ রাত্রিটা আমাদের এখানেই কাটাতে হবে। কাল দিনের আলো ফোটার আগে হোটেলে ফেরার কথা ভেবে লাভ নেই। কথাটা শিউরে ওঠার মতন মনে হলেও পরেও এটা তারা প্রত্যেকেই উপলব্ধি করল যে কুন্তলবাবু ঠিক বলেছেন। অন্ততপক্ষে রাতটুকু না কাটলে একটা কোনো নির্দিষ্ট গন্তব্যের পথ ধরে এগিয়ে চলাটা যে নিতান্তই অসম্ভব, সেটা তাদের প্রত্যেকেরই বোধগম্য হল। কি আর করা যাবে? ঘন জঙ্গলের আলকাতরার মতো মিশমিশে অন্ধকার ভেদ করে সবাই চলতে থাকলো উদ্ভ্রান্ত পথিকের মতো একটা এমন কোনো জায়গার খোঁজে যেখানে তারা বসে বা নিদেন পক্ষে একটু গায়েলিয়ে রাতটুকু কাটিয়ে দিতে পারে। তাদের সাথে একসাথে তাল মিলিয়ে চলতে থাকলো নিকষ কালো আকাশের বুক চুড়ে মিটমিট করে চেয়ে থাকা তারা আর এক ফালি চাঁদ। তারাই বোধহয় এই দিকভ্রষ্ট পথিকদের একটা আলোর দিশা অবশেষে দেখালো। এই ঘন গহীন জঙ্গলের মিশমিশে কালো অন্ধকারের সঙ্গে হোলি খেলায় রত সেই 7 মূর্তির চোখেই ভীষণ আবছাভাবে হলেও ধরা পড়ল একটি সুবিশাল বাংলো বাড়ির ধ্বংসাবশেষ।
ওই অন্ধকারেও তারা প্রত্যেকেই বুঝতে পারল যে প্রাসাদ তুল্য অট্টালিকা সম এই বাংলো বাড়িটির মধ্যে তীব্রভাবে একটি রাজকীয় প্রতাপ স্পষ্টতই বিদ্যমান হওয়া সত্ত্বেও এখন এই বাংলোটি এতটাই ভগ্ন আর ক্লিষ্ট যে বর্তমানে এটি মানুষের বসবাস করার অযোগ্য। কিন্তু তখন তাদের রাতটুকু কোনো মতে পার করবার জন্য যা হোক একটা আশ্রয়স্থল প্রয়োজন। সেখানে এ তো মেঘনা চাইতেই জল। এই আদ্যিকালের ভগ্ন লড়ঝড়ে বাংলো বাড়ির ভগ্নাবশেষ দেখা মাত্র প্রত্যেকেরই যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। যাক বাবা, এই ঠান্ডায় এই ঘন জঙ্গলের ভেতরে একটা রাত কাটিয়ে দেওয়াটা এতটাও কষ্টকর তাহলে হবে না। তারা সকলে দারুণ খুশি হয়ে সদল বলে ওই বাংলো বাড়ির ভেতরে ঢোকার উদ্দেশ্যে তাড়াতাড়ি করে পা চালালো। তাদের মনে তখন স্বস্তি আর শান্তি। খিদে সকলের পেটই রীতিমতো চুঁই চুঁই করছে। সাথে বেশ ভালো পরিমাণে কেক, ফল, মিষ্টি তারা নিয়েছিল পথে খাবার জন্য। এখন সেগুলোই সবার কাজে লাগবে। তখন তারা সকলে বেশ অভিনব এবং অন্যরকম একটা রাত কাটানোর অভিজ্ঞতার ভাগীদার হতে চলেছে। দারুণ একটা উত্তেজনার রেশে সর্বজয়ার মনটা ভীষণ চনমনে দারুণ উচাটন হয়ে উঠেছিল। আর বাকি প্রত্যেকের মনের ভেতরেই যে এই একই অনুভূতির আলোড়ন তোলপাড় করছিল সেটাও আর বোঝার বাকি ছিল না। ভয় আর দুশ্চিন্তায় কালো হয়ে ওঠা সবার মুখগুলোতে এবার যেন খই ফুটতে আরম্ভ করেছে। চারপাশে বন্য নেকড়ে, শৃগাল ও হিংস্র জন্তু জানোয়ারদের মর্মভেদী ক্ষুধার্ত আর্তনাদ আর ঝিঝি পোকাদের অক্লান্ত কোরাসে ভরা গা ছমছমে ওই জনমানবহীন বন্য পরিবেশের ভেতর কথার কলকল যেন মরুভূমির বুকে স্রোতস্বিনী নদীর ন্যায় প্রবাহিত হচ্ছিল। চারপাশের মরা বাতাসকে জাগিয়ে অল্প সময়ের মধ্যেই সবাই ওই ভগ্ন বাংলোটির সামনে পৌঁছে গেল। ওই নিকষ অন্ধকারেও বাংলোর সিংহ দরজা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না। অবশেষে বাংলোর ওই ভঙ্গুর সিংহ দরজা পায়ের এক আঘাতেই ভেঙে পড়ল নিমেষেই। ঘ্যাঁচ করে একটা কর্ণবিদারী শব্দ হওয়ার সাথে সাথে তাদের মাথার ওপর দিয়ে ঝটপট করে তীব্র বেগে উড়ে চলে গেল এক ঝাঁক বাদুড়। আর সাথে সাথে একটা ভ্যাপসা গন্ধ তাদের নাকে এসে লাগলো। এটা বুঝতে বাকি রইল না যে বাংলোর ভেতরটা বহু যুগ বাদে বাইরের বাতাসের স্পর্শ পাচ্ছে। অন্ধকার রাতের চাঁদনি আলোর আবছা আবহে বাইরে থেকে দেখে বাংলোর আদলটা যতটা সুন্দর মনে হয়েছিল, ভেতরটা তার থেকেও বেশি চোখ ধাঁধানো আর রাজকীয়। শুধু যুগের পর যুগ ধরে ধুলো ময়লা মাকড়সার জালের আস্তরণ পড়ে পড়ে পোকামাকড়দের স্থায়ী আস্থানা এই ক্ষয়প্রাপ্ত জরাজীর্ণতায় আচ্ছাদিত বাংলোটি বার্ধক্যের ভারে ভগ্নপ্রায়। কিন্তু গাঢ় অন্ধকারে চোখ সয়ে আসা চাঁদের আলোর যেটুকু দরজার ভেতর দিয়ে ঢুকছে সেই স্বল্প আবছা আলো আঁধারিতেই স্পষ্ট দেখল সবাই বাংলোর ভেতরের রাজকীয়তা, অর্থ এবং যশের এক দাপুটে প্রতাপপূর্ণ অতীতের বহিঃপ্রকাশ করছে নিঃশব্দে। একে একে সবাই বাংলোর ভেতরটায় ঢুকল। কি সুবিশাল তার অন্দরমহল! মাথার ওপরে যেন এক বিশাল আকার উল্টানো বাটি ছাদের রূপ নিয়ে নিজের জায়গায় বিদ্যমান। বাটির সুবিশাল গোলাকৃতি ধার জুড়ে কক্ষের সারি এবং তার সামনে ঝুলন্ত ব্যালকনি, যেটা গোটা বাংলোর ওপরে চতুর্দিকে পরিখার মতো ঘিরে রেখেছে। বাংলো বাড়িটি যেন আসলেই শুধু বাংলো নয়, একেবারে রাজপ্রাসাদ। বিস্ময়ে হতবাক হয়ে মুগ্ধ দৃষ্টিতে সবাই নিরীক্ষণ করে চলেছে এই অপরূপ সৌন্দর্য। হঠাৎ তাদের খেয়াল হলো অজিতেশবাবু দেশলাই জেলে কিছু কাঠকুটো জোগাড় করে আগুন জ্বালিয়েছেন। সেই আলোতেই মায়াময় কোহেলির আস্তরণে মোড়া এই মায়াময় পরিবেশের অনির্বচনীয় সৌন্দর্য তাদের চোখে ধরা দিতে পারছে। সবার হুঁশ ফিরল অচিন্তর হাঁক ডাকের সাথে। বাংলোর ভিতরে ঢুকে সবাই কি ভাবের ঘরে চলে গেলে নাকি? বলি, রাত তো কম হলো না। খিদের চক্করে পেটে ইঁদুরের ডনবই ঢুকতেও শুরু করে দিয়েছে। আরে খেতে টেতে হবে তো নাকি না খেয়ে থাকবে সারাক্ষণ? এই ফল মিষ্টি যা আছে সব বার করো তো ভাই, এবার আলো আধারিতে পিকনিকটা আরম্ভ হয়ে যাক।
সকলের সম্বিত ফিরে এলো। একে একে সবাই অজিতেশ বাবুর জ্বালানো আগুনের চারধার ঘিরে গোল করে বসল, একেবারে পিকনিকের মেজাজে। সত্যি সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। অচিন্ত এবার তার ব্যাগ থেকে ফল মিষ্টি সব বার করতে থাকলেন একে একে। এমন সময় হঠাৎ একটা ভয়ঙ্কর কর্ণবিদারক শব্দে তাদের সকলের হৃৎপিণ্ড যেন কেঁপে উঠল। সবাই যেন একেবারে বোবা হয়ে গেল। কোথা থেকে এমন কলিজা কাঁপানো শব্দ হলো কেউই সেটা বুঝতে পারল না। অচিন্ত উঠে দাঁড়িয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করতে থাকলো এবং তারপর হয়তো কিছু একটা বুঝে নিয়ে হন হন করে এগিয়ে গেল বাংলোর সিংহ দরজার দিক অনুসরণ করে। সবাই এর ওর মুখ চাওয়াচাওয়ি করছে। হঠাৎ অচিন্ত ভীষণ হন্তদন্ত হয়ে সবার মাঝে এসে আতঙ্কে ভিজে আসা কণ্ঠে সমস্ত শক্তি জড়ো করে বলল, সর্বনাশ হয়ে গিয়েছে। যে দরজা দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম সেটা বন্ধ হয়ে গেছে বাইরে থেকে। ওই দরজা আমরা সকলে মিলে চেষ্টা করলেও খুলতে পারবো না। এটা আমার বুঝতে এতটুকুও বাকি নেই। এতটুকু বলেই সে একেবারে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। প্রত্যেকের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এই কথা শুনে। কোনো এক অদৃশ্য অপার্থিব শক্তির বজ্রমুষ্টির কবলে সবাই আটকা পড়ে গেছে, যেখানে তাদের অন্তিম লগ্নের সূচনা হয়ে গিয়েছে এটা বুঝতে কারোর আর বাকি রইল না। তারা মাথায় হাত দিয়ে বসে পড়ল নিজেদের অদৃষ্টের খেদ হাতে নিয়ে। বাংলোর বন্ধ দরজার ভেতরে 7টি প্রাণী তখন শুধুমাত্র মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে। এলাকার সকলের যাবতীয় নিষেধ আর সাবধানবাণী উপেক্ষা করে নিজেদের গাইডকে মাঝপথে ফিরিয়ে জঙ্গলে বেড়ানোর যে তীব্র নেশা তাদের সকলের মধ্যে চাগার দিয়ে উঠেছিল, সেই চরম মূর্খামির জন্য নিজেদেরকেই নিজেদের এখন তীব্র ভর্ৎসনা করে হায় হায় করা ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট রইল না। ক্ষণিকের ভ্রমণ পিপাসা এখন সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে সকলের সামনে দাঁড়িয়ে যেন অট্টহাস্য করে চলেছে ক্রমবর্ধমানভাবে। সুবিশাল এই বাংলোটার ভেতরটা ভীষণই চমৎকার। ধুলোর পুরু আস্তরণে চাপা পড়া অবস্থাতেও দেওয়ালের আনাচে কানাচে বাঘের কাটা মাথার গৃহসজ্জা, পুরু ধুলার আড়ালে উঁকি দিয়ে জানান দেওয়া বাঘছালের কার্পেটের অস্তিত্বে যেন বাংলোর অন্দরমহল জুড়ে প্রকট হয়ে পড়েছে দোর্দণ্ড প্রতাপ রাজকীয় জীবনযাপনের এক অনৈসর্গিক চালচিত্র। তারা যখন একেবারেই বুঝে গেল যে ফেরার বা বাঁচবার আর কোনো রকম আশাই অবশিষ্ট নেই, সবাইকে এই বাংলোর ভেতরেই এমনভাবেই মরতে হবে যে হয়তো তাদের প্রিয়জনেরা তাদের মৃতদেহ হয়তো হাতে পাবে না, এই দরজা খোলা মানুষের সাধ্যের বাইরে। সর্বজয়ার সবার প্রথমে তার মায়ের মুখটাই দু চোখ জুড়ে ভাসতে লাগলো। তারপর এক এক করে সেখানে আসতে লাগলো বাবা, দাদু, ঠাকুমা আর ছোট বোনটার ছবি। এই মৃত্যু আটকানো কোনো মতেই সম্ভব নয়। চোখের জল ক্রমে মুছে ভেতরের সমস্ত শক্তি জড়ো করে তারা প্রস্তুত হতে শুরু করলো সেই আসন্ন মৃত্যুর জন্য। কিন্তু ভীষণ অবাক হয়ে সর্বজয়া দেখল এই ভীষণ পরিস্থিতিতেও তার স্বামী কিন্তু ভেঙে পড়েনি। সবাই ভাগ্যের হাতে যখন নিজেদের সমর্পণ করে হা হুতাশ করছিল, তখন অচিন্ত বাংলোর ভেতরের সমস্ত জায়গা জুড়ে ইতস্তত বিচরণ করে ইতিউতি যেন কি একটা খুঁজে চলেছে। এই যে কোনো অপার্থিব শক্তির জাদু বলেই এই পরিণতি, এটা বুঝতে তাদের আর বাকি ছিল না। অজিতেশবাবু, কুন্তলবাবু এবং রমাকান্তবাবু, 3 জন পুরুষ মানুষ আর বাকি মেয়েরা সবাই মিলেই ওই দরজা খোলবার চেষ্টা করছে সর্বশক্তি প্রয়োগ করে। অতঃপর অলঙ্ঘনীয় এই অপার্থিব শক্তির এই মৃত্যু নির্মাণের কাছে সবাই পরাজিত হয়ে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে শুয়ে বা বসে মৃত্যুর অতল হায়ের ভেতরে নিজেদের নিঃশর্তভাবে সঁপে দেওয়ার জন্য মনে মনে তৈরি করছে। আর এক পাশে আবর্জনার মতো পড়ে রয়েছে
তাদের রাতের আহারের জন্য ফেলে রাখা ফল আর মিষ্টির বাক্স। আর অচিন্ত তখন একেবারে নিষ্পৃহ ঠান্ডা মাথায় বাংলোর ভেতরকার এ মাথা থেকে ও মাথা ঘুরে চলেছে কোনো এক অজ্ঞাত কিছুর সন্ধানে। তার দিকে কারোর দৃষ্টি না পড়লেও সর্বজয়া একবার প্রায় নিঃশেষিত গলিত মোমবাতির আলোয় তার মুখের দিকে তাকিয়ে দেখল। ওই আলো আধারিতেও যেন স্পষ্ট দেখা গেল তার চোখে মুখে দৃঢ়চেতা এক হার না মানা দুর্জয় হৃদয়ের বজ্রমুষ্টি সমেত তীব্র প্রতিফলন। হ্যাঁ, তাকে সর্বজয়া চেনে। হার মানবার মানুষ তিনি নন। এই ভয়ঙ্কর বিপদে যখন আর কোনো আশা না দেখে সবাই বাঁচার আশা ছেড়ে দিয়েছে, তখন তিনি জীবনের শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত খুঁজে চলেছেন এই অপার্থিব শক্তির সামনাসামনি হওয়ার কোনো উপায়। সর্বজয়ার ভেতর হতে বড় লম্বা এক দীর্ঘশ্বাস পড়ল, বাংলোর ভেতরের বাতাসের প্রতিটা কণাকে কাঁপিয়ে তুলে। হায় রে অদৃষ্ট, এমন উপহাস তুমি করলে কেন? এদিকে মোমবাতির আলোটা ক্রমেই তার আয়ুর একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর কিছুক্ষণের মধ্যেই দপ করে নিভে যাবে, আর তাদের 7 জনের জীবদ্দশায় পৃথিবীর অবশিষ্ট অন্তিম আলোখানিও মুছে যাবে চিরতরে। এরপর যে কি হবে সেটা ভাবতেই সর্বজয়ার বুকের ভেতরের রক্ত রীতিমতো ঠান্ডা হয়ে এলো। এই চিন্তা মনে যদিও খুব বেশি স্থায়ী হওয়ার সুযোগ পেল না। একটা সময় হঠাৎ করেই 7 জন তলিয়ে গেল নিকষ অন্ধকারের সমুদ্রে। তারা এখন আর কেউ কারোর চেহারা দেখতে পাচ্ছে না, শুধুমাত্র কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। সবাই এখন এটা বুঝতে পারছে যে রাত কেটে গিয়েছে, এটা আসলেই দিনের বেলা। কিন্তু অদ্ভুত ব্যাপার, এ অন্ধকার এমনই এক অদ্ভুত অন্ধকার যার সাথে যেন আলোর শত্রুতা জন্ম জন্মান্তরের। এ অন্ধকার কোনো সাধারণ অন্ধকার নয়। এ অন্ধকার যেন মানুষকে নিংড়ে পিষে মারতে চায়। এ অন্ধকার যেন নিজের রোমশ ধারালো নখযুক্ত থাবার ভেতরে একটু একটু করে মানুষের প্রাণবায়ু শুষে নিয়ে নিকেশ করতে উদ্যত। রেহাইয়ের যে আর কোনো পথই অবশিষ্ট নেই, এ কথা বোঝার আর কিছুই বাকি ছিল না। মৃত্যু যখন একেবারে ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে, তখন সর্বজয়া বাকি সমস্ত চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে অচিন্তর খোঁজ করতে শুরু করলো ওই অন্ধকারের মধ্যেই। চেঁচিয়ে ডাকতে শুরু করলো তাকে, ওগো শুনছো? তুমি কোথায়? সাড়া দাও, কোথায় গেলে তুমি? মরবার সময়টুকু অন্তত যদি স্বামী স্ত্রী একসাথে থাকে, তবে এই নির্মম মৃত্যুর যন্ত্রণাটাও খানিকটা ফিকে হবে, সেই আশায় সর্বজয়া অন্ধকারে এলোপাথারি ডাকাডাকি আর খোঁজাখুঁজি শুরু করলো। ওগো শুনছো? তুমি কোথায়? সাড়া দাও, কোথায় গেলে তুমি? হঠাৎ সে একটা কিছুতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল পাশে। পাটা বিশ্রীভাবে মুচকে গেল তার। হঠাৎ সে খেয়াল করল তার চারপাশে কোনো মানুষজনের অস্তিত্ব নেই। অচিন্তকে খুঁজতে খুঁজতে অন্ধকারে অনেকটা হাঁটাহাঁটি করতে হয়েছে, আর তা করতে গিয়েই সর্বজয়া বুঝেছে বাংলোখানা বাইরে থেকে দেখে যতটা বিশাল বলে মনে হয়, ভেতরটা তার শতগুণ বললেও কম হবে না। যতই চলো না কেন, যতই সামনে এগোনো হোক না কেন, ততই যেন হাঁটবার জন্য রাস্তা খুলে যাচ্ছে। আর যত সময় এগোচ্ছিল, এই অন্তিমকালে অচিন্তের দেখা পাওয়ার জন্য সর্বজয়া ততই উচ্চাটন হয়ে উঠছিল। আর এই নিকষ মানুষখেকো রাক্ষসে অন্ধকার সাঁতরে পথ চলতে চলতে যতটা পথ চলে এসেছিল, ততটা হাঁটলে যে তাদের হোটেল রুমে পৌঁছে যাওয়া সম্ভব, এটা যখন সে বুঝতে পারল, সর্বজয়ার শিরদাঁড়া বেয়ে যেন বরফ শীতল একটি স্রোত বয়ে গেল নিঃশব্দে। সে এবার বাকি সকলের নাম ধরে ডাকাডাকি শুরু করল। কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কোথা দিয়ে কেমন করে কতটা এসে পড়েছে সেটাই বোঝবার কোনো উপায় ছিল না। তো বাংলোর সিংহ দরজা, যেখানে সবাই একসঙ্গে ছিল, তারা সেখানেই বা ফিরবে কেমন করে? সর্বজয়া এবার গলা ফাটিয়ে চিৎকার করে সকলের নাম ধরে ডাকতে শুরু করলো।
অজিতেশ বাবু, কুন্তল বাবু, রমাকান্ত বাবু, আপনারা কোথায়? গৌরীদি, সুরবালাদি, আপনারা কোথায়? অনেকক্ষণ ভয়ার্ত কণ্ঠে সকলের নাম ধরে এইভাবেই আর্তচিৎকার করে করে একসময় বিধ্বস্ত সর্বজয়া মাটিতে লুটিয়ে পড়ল। এখানকার মাটিটাও এখন মারাত্মক রকম উত্তপ্ত, কেমন একটা আঠালো লাগছে, যেন সর্বাঙ্গে ছ্যাঁকা দিচ্ছে। মাটি থেকে চটচটে কিছু একটা লেপ্টে যেতে চাইছে গায়ে। এমন সময় হঠাৎ সর্বজয়া তার এই দীর্ঘ আর্তনাদের প্রত্যুত্তর পেল। বৌদি, 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 তুমি তাহলে এখানে? যাক যাক, আমি একটু নিশ্চিন্ত হতে পারলাম। সর্বজয়া চোখ মেলে দেখল এই রাক্ষসী অন্ধকারের বুকে ছুরি মেরে হাতে একটি অদ্ভুত আলো নিয়ে শশব্যস্ত হয়ে হাঁপাতে হাঁপাতে তার দিকে অর্ধেক হেঁটে অর্ধেক ছুটে এগিয়ে আসছে গৌরী। আতঙ্ক ওর চোখ মুখ একেবারে গ্রাস করে নিয়েছে। ওর হাতের তালুতে একটি লাল আপেল, তবে এই আপেলটির ভেতর থেকে এমন অপার্থিব এক মায়াবী আলোর বিচ্ছুরণ ঘটে চারপাশটা এমন রহস্যাবৃত মায়াবী কুহেলিতে আচ্ছন্ন করে তুলেছে যে সর্বজয়ার বা গৌরীর পা যে অন্তত পৃথিবীর মাটিতে নেই এটা বুঝতে তাদের আর বেশি বেগ পেতে হলো না। সর্বজয়া কাঁপা কাঁপা গলায় তাকে শুধল, বাকি বাকি সবাই কোথায়? তোমার 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 দাদাকে দেখেছো? দিদি, এই অন্ধকারে আমি কাউকে খুঁজে পাচ্ছি না গো। হাঁটতে হাঁটতে আমি ওই জায়গায় চলে এসেছি। হঠাৎ করে এই আপেলখানা কুড়িয়ে পেলাম। এটার থেকে যে আলো বেরোচ্ছে সেটার সাহায্যে খুঁজে তোমাদের সবাইকে এতক্ষণ ধরে খুঁজে চলেছি। হেঁটে হেঁটে পথ ফুরোয় না দিদি। আমি বুঝে উঠতে পারছি না কেমন করে তোমাদের খুঁজবো। মরতে যখন হবে একসঙ্গে মারাই ভালো, তাই না? তা যা হোক, শেষ পর্যন্ত দাদাকে খুঁজে পেয়েছি। উনিও হেঁটে হেঁটে শুধু তোমার খোঁজই করছিলেন। এখন ক্লান্ত হয়ে এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছেন, তাই আমি তোমায় খুঁজতে খুঁজতে আসছিলাম। ভালো হলো, দাদা অপেক্ষা করে রয়েছেন। তুমি আর দেরি করো না, চলো আমার সঙ্গে। গৌরীর কথা শুনে সর্বজয়ার ধরে যেন প্রাণ এলো। অচিন্তর খবরখানা পেয়ে তার মন আবার উচ্চাটন হয়ে উঠল। সে সাথে সাথে গৌরীকে বলল, চলো চলো গৌরী, এখনই তোমার দাদার কাছে আমাকে নিয়ে চলো। হ্যাঁ, তোমায় নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি। আমি এগোচ্ছি, তুমি সাবধানে এসো আমার পিছনে। সর্বজয়া উতলা চিত্তে গৌরীর পিছু নিল। চারপাশটা এখন আগের মতো নিকষ অন্ধকার নয়, বরং একটা মায়াবী রক্তিম আলোর মৃদু বিচ্ছুরণে চারপাশটা আবছা হলেও দেখা যাচ্ছে। চারপাশে মৃত শেয়াল কুকুর আর মানুষের হাড়গোড় পড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। বাতাসটা মনে হচ্ছে যেন ছ্যাঁকা দিতে চাইছে শরীরে। মৃত্যু অবধারিত জেনেও তার ভেতরটা ভীষণভাবে দুমড়ে মুচড়ে উঠছিল। মুখ দিয়ে কোনো কথা সরছিল না। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ সর্বজয়ার একটা সন্দেহ হলো। গৌরীর হাঁটা চলা, কথা বলার ধরন ধারণ কেমন জানি অন্যরকম। ট্রেনে করে আসবার সময় মেয়েটাকে যেমন দেখেছিল, এখন ওর সন্দেহজনক বাচনভঙ্গি, ইঙ্গিতপূর্ণ চোখের চাহনি দেখে সর্বজয়ার মনের ভেতরটাতে কেমন যেন কু ডাকতে শুরু করলো। তার পরক্ষণেই তার মনে হলো, তোর জীবনের অন্তিমকালে হয়তো তার মাথাটাই গেছে। একটা মানুষ বা খামোখা বদলাতেই বা যাবে কোন দুঃখে? বাংলোর ভেতরে ঢোকা স্তক চোখের সামনে যা সব ঘটে চলেছে তাতে তার মাথাটাই গেছে। এই সব চিন্তা মন থেকে ছেড়ে ফেলে দিয়ে বরং অচিন্তের কথা মনে করে আরো বেশি উচাটন হয়ে গৌরীর পেছন পেছন এগিয়ে চলল সর্বজয়া। গৌরী এসে থামল এক বিকট দর্শক দরজার সামনে। একটি বিশাল আকৃতি মোড়ার খুলির উন্মুক্ত হাঁয়ের মধ্যে দরজাটা রয়েছে। এ কোন জায়গায় এসে পড়লাম বলো তো গৌরী? ভয়ার্ত কণ্ঠে বলল সর্বজয়া। চিন্তান্বিত কণ্ঠে গৌরী উত্তর দিল, এই যে কোন অভিশপ্ত পুরীতে এসে পৌঁছলাম আমরা, তা কেবল ঈশ্বরই জানেন। এই দরজার ভিতর দিয়ে ঢোকো, দাদা এখানে বিশ্রাম নিচ্ছেন। আমি বরং বাকিদের খোঁজ করি যাই, সবাই একসাথে হলেই ভালো হয়।
হ্যাঁ, ঠিক বলেছ গৌরী। ঢুকেছি যখন একসঙ্গে, মরবও একসঙ্গে। তুমি বাকিদের খোঁজ করো, আমি তোমার দাদাকে নিয়ে আসছি। সম্মতি জানিয়ে গৌরী পিছন ফিরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্যটা সর্বজয়ার মনে একটা তীব্র খটকা তৈরি করল। তার পরক্ষণেই অচিন্তর কথা মনে পড়তেই সে খুলি দরজার উন্মুক্ত হায়ের ভেতর ছুটে গেল। সেখানে ঢুকে যে দৃশ্য সে দেখল তাতে তার রক্ত হিম হয়ে এলো। চোখের সামনে লুটিয়ে রয়েছে গৌরীর রক্তাক্ত, থ্যাতলানো, আধ খাওয়া মৃতদেহ। সর্বজয়ার সারা শরীর এবার থরথর করে কাঁপতে লাগলো তীব্র আতঙ্কে। এতক্ষণ তাহলে যার সাথে সে কথা বলছিল, যার সাথে সে এতটা পথ হেঁটে এলো, সে তাহলে কে? তার সামনে সমস্ত কিছু যেন ভীষণভাবে আন্দোলিত হতে শুরু করলো। সর্বজয়া বুঝতে পারল তার সমস্ত চেতনা লোপ পাচ্ছে। দু চোখে রীতিমতো অন্ধকার দেখতে শুরু করল সে। এমন সময় হঠাৎ কাঁধে একটা মানুষের হাতের স্পর্শ সে অনুভব করল। সর্বজয়ার মনে হলো যেন অবশেষে এই সর্বনেশে গোলক ধাঁধায় অচিন্ত তাকে খুঁজে পেল। সে ব্যগ্রচিত্তের সাথে সাথে পেছনের দিকে ঘুরে তাকালো। তবে আশাহত হল সে, কারণ তার কাঁধে যার হাতের স্পর্শ সর্বজয়া অনুভব করছে সেই স্পর্শ অচিন্তর ছিল না। সর্বজয়ার কাঁধে হাত রেখে রীতিমতো জিভ বার করে দম নিচ্ছে সুরবালা, আর তার পেছনে মাথায় হাত দিয়ে বসে আছেন কুন্তলবাবু। চারপাশে এক অপার্থিব আবছা মায়াবী আলোর আচ্ছাদনে এক অমোঘ মৃত্যুর হাতছানি প্রতি মুহূর্তে যেন জানান দিচ্ছে হাতে সময় খুবই কম। পায়ের তলায় যেন আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা কোনো মতে চাপা দেওয়া রয়েছে। যে কোনো মুহূর্তে অগ্নিকুণ্ড যেন মুক্তির উল্লাসে সর্বগ্রাসী লেলিহান হয়ে সবাইকে গিলতে আসবে। নরকের দরজার ভীষণ কাছাকাছি এসে গিয়েছে তারা। এটা উপলব্ধি করতে সর্বজয়ার বড় একটা বাকি রইল না। সুরবালা সর্বজয়ার দুই হাত ঝাঁকিয়ে আতঙ্কগ্রস্ত বিস্ফারিত চোখে রীতিমতো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, দিদিভাই, দিদিভাই, সর্বনাশ হয়ে গেছে দিদিভাই, সর্বনাশ হয়ে গেছে। গৌরীর ভিতর কোনো খুনে আত্মা ভর করেছে। ও নিজের স্বামীকে আমাদের চোখের সামনে নৃশংসভাবে খুন করে উন্মাদ পিশাচের মতো কুবলে কুবলে মাংস খাচ্ছিল। আমরা সে দৃশ্য চোখে দেখতে পাচ্ছিলাম না। চিৎকার করে যখন অচিন্তবাবুকে ডাকতে গেলাম, তখন হঠাৎ গৌরী ওর ওই পৈশাচিকতার ঘোর থেকে বেরিয়ে এলো যেন। তারপর হঠাৎ আমাদের দুজনের দিকে একটা ক্রূর দৃষ্টি নিয়ে ওর তীক্ষ্ণ দাঁত নখ বাগিয়ে তাড়া করতে শুরু করলো। তোমায় আর কি বলবো দিদিভাই। অচিন্তবাবু প্রথমে গায়েব হলেন এই ফাঁদ থেকে মুক্তির উপায় খুঁজতে। তারপর বাংলোর ভিতরে ঢুকে তুমিও ওনাকে এলো পাথারি খোঁজাখুঁজি শুরু করলে। মাঝে মাঝে একবার অচিন্তবাবু রীতিমতো হাঁপাতে হাঁপাতে ফিরে এসেছিলেন আমাদের কাছে। উনি বললেন, সর্বজয়াকে সাবধান করে দিও, সামনে খুব বড় একটা বিপদ আসছে। বলেই তিনি বাংলোর ভিতরে উধাও হয়ে গেলেন। তারপর বাংলোর ভিতরকার চেনা সেই বঙ্গুর চেহারা পাল্টে সেটা ক্রমশ ধীরে ধীরে এই ভয়াল মৃত্যুপুরে রূপ নিল আমাদের চোখের সামনে। বাংলোর কোনো অস্তিত্বই আর নেই। তার দরজা কোথায় বা পাবো আমরা? ক্রমশই কে যে কোথায় হারিয়ে গেল এই গোলক দাদার ভিতরে তা স্বয়ং ঈশ্বরই জানেন। আমরা গৌরীর ওই আগ্রাসনের সামনে থেকে কোনো মতে পালিয়ে এসেছি। তোমায় বলছি ভাই, প্রথমটা তুমিও ধরতে পারবে না যে গৌরী আর আগের অবস্থায় নেই। যদি ওর সাথে তুমি মুখোমুখি হও তাহলে সাথে সাথে পালিও, তাহলে তোমার অবস্থা অজিতেশ বাবুর মতোই হবে।
এক নাগারে এতটা বলে ভীষণভাবে হাঁপাচ্ছিল সুরবালা। আর মাথায় হাত দিয়ে বসে পড়া কুন্তলবাবু এখন সংজ্ঞা হারিয়ে অচৈতন্য অবস্থায় লুটিয়ে পড়েছেন। অজিতেশবাবু আর তাদের মধ্যে নেই। শেষ পর্যন্ত তার কি মর্মান্তিক পরিণতি হলো এটা ভেবেই সর্বজয়ার সর্বাঙ্গে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। অচিন্তবাবুর খোঁজ পেলে? উনি কোথায় আছেন? যে কোনো পরিস্থিতি আসুক, ওনার সমস্ত কিছুর শেষ পর্যন্ত লড়ে দেখে নেওয়ার বেপরোয়া মনোভাবটাই না শেষে ওনার কাল হয়ে দাঁড়ায়। ওনার স্থির বিশ্বাস এই ফাঁদে ঢোকার রাস্তা যখন আছে তখন বেরোবার রাস্তাও রয়েছে। পরিত্রাণের উপায় খুঁজতে তিনি এখন মরিয়া। তুমি ওনাকে খুঁজে বার করে তাকে আটকাও আগে, না হলে ওনারও অজিতেশ বাবুর মতো দশা হতে বাকি থাকবে না। আমি দেখি আমার স্বামীর জ্ঞান ফিরিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করি। সর্বজয়া মনে মনে প্রমাদ গুনল। সে সুরবালাকে বলল, তুমি কুন্তল বাবুকে দেখো, আমি দেখি যেমন করে হোক ওনাকে খুঁজে বার করতেই হবে। সর্বজয়া আর একদণ্ডও সময় নষ্ট না করে যা হওয়ার হয়ে যাক এই মনোভাব নিয়ে পাগলের মতো অচিন্তর খোঁজ করতে শুরু করে দিল। আর ওই সর্বনেশে গোলকধাঁধার শিরায় উপশিরায় আরও গভীরভাবে জড়িয়ে যেতে থাকল। সে যত সামনে এগোতে থাকে অপার্থিব কোনো প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা সদৃশ এক ভয়াল আগুনের আস্ফালনের প্রতিরূপ তীক্ষ্ণ এক ধরনের আলো ক্রমশ তার জাল বিস্তার করতে থাকে। আর সেই আলোতেই সর্বজয়া বিস্ময়ে হতবুদ্ধি হয়ে দেখে চতুর্দিকে শাখা প্রশাখার ন্যায় ছড়িয়ে যাচ্ছে অতল গহ্বরের মতো রাস্তা। সে দিকভ্রষ্ট পথিকের মতো চলতে থাকে সামনে। হঠাৎ একটা দৃশ্য দেখে সর্বজয়ার রক্ত হিম হয়ে যায়। সে দেখল সামনে কুন্তল বাবুর আধ খাওয়া মৃতদেহটি ক্ষত বিক্ষত আর রক্তাক্ত অবস্থায় বিভৎসভাবে লুটিয়ে পড়ে রয়েছে। 2 কি 3 সেকেন্ড আগেও সে দেখেছিল মানুষটা চিন্তান্বিত হয়ে মাথায় হাত দিয়ে ভূমি সংলগ্ন হয়ে পড়ে রয়েছেন। আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তার এমন মর্মান্তিক পরিণতি কি করে হতে পারে? সর্বজয়া এবার ভয়ে কাঁপতে শুরু করলো। আতঙ্কে মাথায় হাত দিয়ে বসে পড়ল মাটিতে। এই তীব্র আতঙ্কের মধ্যেও একটা ব্যাপার তার মাথার ভেতর ঝিলিক দিয়ে গেল। সুরবালাকে সে অত্যন্ত সচেতনভাবে মুছতে দেখেছে তার ঠোঁটের কোণ ভিজে থাকা আঠালো লাল তরল জাতীয় কিছু একটা। সেটা যে আসলে মানুষের রক্ত এবং অন্য কেউ নয়, তার স্বামীরই রক্ত, এটা সর্বজয়া অচিরেই বুঝে ফেলল। আর সাথে সাথে তার এও চকিতে মাথায় এলো যে তার সাথে কথা বলার সময় গৌরীও তার হাতের তালুতে লেগে থাকা এমনই দাগ সচেতনভাবে মুছে নিয়েছিল। আর তারপরেই সে অজিতেশ বাবুর আধ খাওয়া ক্ষতবিক্ষত মৃতদেহ চাক্ষুষ করেছে। এসব কি হচ্ছে? কেন হচ্ছে? সর্বজয়ার হাত পা যেন পেটের ভেতর সেঁধিয়ে ঢুকে যেতে চাইছে। এই নশ্বর জীবনের আর যে কোনো রেয়াতি নেই সেটা সর্বজয়া ভীষণভাবে অনুভব করতে শুরু করেছে। হঠাৎ সর্বজয়ার তার স্বামীর কথা মনে পড়ে গেল। তিনি এখন কোথায় রয়েছেন, কি অবস্থায় রয়েছেন সেটা জানার জন্য, তাকে একবার সচক্ষে দেখবার জন্য সর্বজয়ার প্রাণটা কেঁদে উঠল। মৃত্যুর অমোঘ ঘণ্টাধ্বনি যতই বুকের ভেতর দামামা বাজাক না কেন, সর্বজয়ার মনের ভেতরে যত শক্তি ছিল সব একসাথে জমা করে ফের উঠে দাঁড়ালো সে। মাথাটা তার ভীষণভাবে ঘুরছিল, তাও টলমলো পায়ে 1 পা 2 পা এগোতে থাকলো সে। হঠাৎ সামনে যে দৃশ্য সে দেখতে পেল তাতে আতঙ্কে আর ভয়ে সর্বজয়া 2 পায়ে ভর দিয়ে দাঁড়ানোর ক্ষমতাটুকুও হারিয়ে ফেলল। তার চোখের সামনে পড়ে রয়েছে গৌরীর আধ খাওয়া মৃতদেহ। সে আর সহ্য করতে পারল না, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সেই লাভার মতো উত্তপ্ত অপার্থিব ভূমিতে। অনেকক্ষণ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকার পর ধীরে ধীরে চোখ মেলল সে। চারিদিকে নিস্তব্ধতা যেন ছোবল মারছে। অদূরে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন রমাকান্ত বাবু। তাকে দেখে সহজেই বোধগম্য হয় তিনি মারাত্মক বিধ্বস্ত এবং আতঙ্কগ্রস্ত।
পথভ্রষ্ট পথিকের মতো ধপ করে যেন বসে পড়েছেন একটু দম নেওয়ার জন্য। ওনাকে দেখে আতঙ্কগ্রস্ত বলে মনে হলো, আর আতঙ্ক যে কি প্রকার ভয়ানক হতে পারে সেটা খুব সহজেই অনুমেয়। সর্বজয়া চারপাশটা ভালোভাবে দেখে নিল। সে যেন অবস্থান করছে কোনো গোপন সুড়ঙ্গ পথের পেটের ভেতর, যার শিরা উপশিরা ফিসফিস করে প্রতি মুহূর্তে বলে দিয়ে যাচ্ছে আর নিস্তার নেই। উত্তপ্ত গলিত লাভার প্রচণ্ড উত্তাপেরা যেন সাময়িকভাবে জিরিয়ে নিচ্ছে এখানকার বাতাসের প্রতিটা কোণায়, আর সানিয়ে নিচ্ছে নিজেদের লেলিহান মৃত্যু প্রলয়ের তরবারিটি। নরকের দ্বারের একেবারে নাগালের ভেতর চলে এসেছে সর্বজয়া, আর তারপরেই সে এটা উপলব্ধি করতে পারছে আর কেউ বাকি নেই। অজিতেশ বাবু, গৌরী, কুন্তল বাবু, এদের সকলের বিভৎস মৃত্যু সে চাক্ষুষ করেছে। হঠাৎ সর্বজয়ার মনে হল, রমাকান্ত বাবু যদি এই রহস্যাবৃত্ত গোলকধাঁধার ভেতর কোনোভাবে দেখে থাকেন অচিন্তকে, কোথায় কি অবস্থায় সে এখন আছে এটা যদি তিনি দেখে থাকেন, সর্বজয়ার প্রাণটা রীতিমতো আকুলি বিকুলি করে উঠল। সে এ বিষয়ে জিজ্ঞাসা করার উদ্দেশ্যে তার দিকে এগিয়ে গেল। দেখল রমাকান্ত বাবু একটু একটু করে মাথা তুলছেন। মাথা তুলে তার স্থির এবং শীতল দৃষ্টি সর্বজয়ার দিকে নিক্ষেপ করল। মৃদু রক্তাভ আলোয় সে হঠাৎ স্পষ্টতই লক্ষ্য করল রমাকান্ত বাবুর দুই হাতের আঙুলের ডগায় লেগে থাকা চাপ চাপ রক্ত। এই দৃশ্য দেখে তার যেন শ্বাস রোধ হওয়ার উপক্রম হল। সর্বজয়া থমকে দাঁড়িয়ে পড়ল। কে যে কাকে কেন এভাবে নৃশংস হত্যা করে চলেছে তার কোনো দিশা খুঁজে পেল না সে। তবে রমাকান্ত বাবুর হাতে রক্ত দেখে তার হঠাৎ গৌরী আর সুরবালার সাথে কথোপকথনের সময়গুলো মনের দৃশ্যপটে হঠাৎ করে ভাসতে শুরু করল। আর তার সাথে ভেসে উঠল অজিতেশ বাবু, কুন্তল বাবু আর গৌরী দেবীর অন্তিম পরিণতির মর্মবিদারক চিত্র। এক অজানা ভয়ে সর্বজয়া হঠাৎ রমাকান্ত বাবুর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে যেদিকে দু চোখ চায় সেদিকেই দৌড়াতে শুরু করল। ভয়ে আতঙ্কে অন্ধ হয়ে উন্মাদের মতো দৌড়তে দৌড়তে সর্বজয়া হঠাৎ সোজা গিয়ে ধাক্কা খেল অচিন্তর পৃষ্ঠদেশে। ধাক্কাটা খেয়ে তারপর তার হুঁশ ফিরল। সে যখন তার এই সশরীরে উপস্থিতিটা বাস্তবিক রূপে উপলব্ধি করল, তখন পুরোপুরি ভেঙে পড়ে তাকে প্রবলভাবে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ল সর্বজয়া। অচিন্ত তার পিঠে মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করতে লাগল। সর্বজয়ার কানের কাছে নিজের মুখ নিয়ে সে ফিসফিস করে বলল, দুশ্চিন্তা করো না, আমাদের মরতে হবে না, আমরা বেঁচে যাব। তার বলা প্রতিটা শব্দের মধ্যে এমন এক দৃঢ়তা ছিল যে এই সাংঘাতিক মরণ ফাঁদের ভেতর, ওই ভয়াবহ পরিস্থিতির ভেতর সর্বজয়া যেন ভীষণভাবে মানসিক বল ফিরে পেল, জীবনকে ফের আঁকড়ে ধরবার আশা পেল। অচিন্ত তাকে বলল, সর্বজয়া, তুমি কি রমাকান্তকে কোথাও দেখেছ? আরে ওর সাথে একটু আগে আমার দেখা হয়েছিল, কিন্তু অদ্ভুত কি ব্যাপারখানা জানো, ও আমাকে দেখে হয়তো কিছু বলবে বলে এগিয়ে আসছিল, তারপরেই হঠাৎ করে ওর যে কি হলো, মানে আমার দিকে একবার তাকিয়েই এমনভাবে দৌড় দিল যেন ওকে আমি এক্ষুনি জ্যান্ত খেয়ে ফেলবো। ওকে আর দোষ কি দিই? ইতিমধ্যে অজিতেশ, গৌরী আর কুন্তলের কি অবস্থা হয়েছে সেটা তো তুমি জানো। সর্বজয়ার দু চোখ দৃঢ়ভাবে যেন বন্ধ হয়ে এলো। ওদের পরিণতির সে দৃশ্য কল্পনা করাটাও যেন অভিশাপের। অচিন্ত বলল, রমাকান্তকে দেখে তোমার কি কোনো সন্দেহ হয়েছিল সর্বজয়া? হ্যাঁ, সত্যি করে বলো তো একবার। অচিন্ত ব্যাপারটা ধরে ফেলেছে দেখে সর্বজয়া আরো শক্ত করে তার হাতটা চেপে ধরল। তারপর চাপা গলায় বলল, হাসতে বলো, কি যে হয়ে চলেছে কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারছি না, কিন্তু এটুকু পরিষ্কার, আমরা দুজন বাদে বাকি
প্রত্যেকে নৃশংসভাবে মরেছে, নয় বাকিদের মারার জন্য দাঁত নখ সানাচ্ছে। আমাদের দুজনকে এখন বাকি সকলের আশা ছেড়ে ওদেরই হাত থেকে বেঁচে ফেরার চেষ্টা করতে হবে। গন্ডগোলটা যে কোথায় হয়েছে সেই সূত্রটা বোধহয় আমি ধরতে পেরেছি সর্বজয়া। আর আমি যদি খুব ভুল না হই তাহলে আমরা এখন নরকের দরজার একেবারে কাজ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছি। বহু বছর আগে এই বাংলোতে প্রেত জনির উপাসনা হয়েছিল, যার ফলপ্রসূ প্রায় 100 বছর আগে এই বাংলোর সাথে ক্ষণিকের জন্য নরকের দরজার একটা দৃঢ় সংযোগ স্থাপিত হয়েছিল। নরকের দ্বার থেকে বেরিয়ে আসা রক্তপিপাসু প্রেতাত্মা মানুষের শরীরে বাসা বেঁধে অন্য মানুষকে হত্যা করে তার রক্ত পান করে। এই প্রেতাত্মা মহামারীর থেকেও ভয়ঙ্কর। একজন মরে আর অশুভ আত্মা তক্ষুনি ভর করে অন্য মানুষের শরীরে। এই আত্মা যদি একবার পৃথিবীর মুক্ত বাতাসে নিজের অস্তিত্ব করে নিতে পারে তাহলে তাহলে আর দেখতে হবে না, গোটা পৃথিবী একেবারে শ্মশান ভূমিতে পরিণত হবে। তুমি তুমি সাবধানে থাকো, এখন এখানে সাবধানে থাকো, কোথাও যেও না। কিন্তু কিন্তু রহস্যের 99 আমি সমাধান করে ফেলেছি। এই যে এই কবচটা তোমার হাতে, সাবধানে রাখো। এখন কোনো প্রশ্ন করো না। আমাদেরই কারোর হাত লেগে মন্ত্রপুত কবচটা মাটিতে পড়ে গিয়ে তার শক্তি ফিরে পেয়ে জেগে উঠেছে পুনরায়। ফের নরকের দরজা এসে ঠেকেছে এই 100 বর্ষ পুরনো বাংলোয়। আগে এই অপশক্তিকে যেভাবে হোক ঠেকিয়ে তাকে ফের এই কবচের ভিতর বন্দি করতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা শোনো, আমি যতক্ষণ না আসছি এটা যখের ধনের মতো আঁকলে রাখবে। আগামীর পৃথিবীর পরিত্রাণ এখন তোমার হাতে সঁপে দিলাম আমি। সাবধানে থেকো, এই যে এইখানে থেকো, আমি এক্ষুনি আসছি। রমাকান্তর সাথে আমায় একবার দেখা করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। রমাকান্ত বাবুর নাম শোনা মাত্র সর্বজয়ার আতঙ্কে কালো হয়ে ওঠা মুখ দেখে অচিন্ত সাথে সাথে তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না সর্বজয়া, রমাকান্তর সাথে দেখা করলে আমার কোনো ক্ষতি হবে না। জীবন আর মৃত্যুর মাঝে এখন ছলনার খেলায় উন্মত্ত হয়ে উঠেছে আগামী পৃথিবীর নিধন যজ্ঞের অশনি সংকেত। ওই শয়তানি আত্মাকে কবজা করে ফের এই কবজে পূর্ব আমি। কবচটা হাতে নিয়ে এখানে অপেক্ষা করো, আমি আসছি। কথাগুলো তাড়াহুড়োতে শেষ করেই ঝড়ের গতিতে বেরিয়ে গেল অচিন্ত। আর সর্বজয়া হতভম্বের মতো নিষ্পলক চেয়ে রইল তার দৃষ্টিসীমা হতে অচিন্তের বাইরে বেরিয়ে যাওয়া অবধি। সে সর্বজয়াকে যা যা বলে গেল তার কোনো কিছুই সর্বজয়া ঠাহর করতে পারল না। কিন্তু অনাগত ভবিষ্যতের কোনো অজানা কাল ছায়ার অশনি সংকেত অনুভব হেতু তাঁর চোখ মুখে দেখা গভীর দুশ্চিন্তার ভাঁজ সর্বজয়ার হাত পা একেবারে শীতল করে দিল। হঠাৎ সর্বজয়া অনুভব করল তার চারপাশের বাতাস ভীষণ রকমের গুমোট হতে শুরু করেছে। দম বন্ধ হয়ে আসবার উপক্রম হয়েছে। চারপাশ থেকে যেন বহু যুগের মুক্তি পিপাসু উত্তপ্ত লাভার মতো আগুনের হলকার এই আকস্মিক আগ্রাসনে প্রাণ যায় যায় অবস্থা। এটা পরিষ্কার বুঝতে পারল সর্বজয়া। আর 1 মিনিটও যদি সে সেখানে দাঁড়িয়ে থাকে তাহলে হয়তো শ্বাস বন্ধ হয়েই মরে যাবে। সে পড়ি মরি করে সামনে যেদিকে 2 চোখ চায় ছুটতে শুরু করল। ক্রমে সে অনুভব করতে থাকলো একটা দৈত্যাকার ড্রাগন রূপী অগ্নিপিণ্ড যেন পাতাল ফুঁড়ে বেরিয়ে এসে তার বহু যুগ ধরে জমে থাকা আক্রোশ এক লহমায় উগড়ে দিচ্ছে উন্মাদের ন্যায়। সর্বজয়ার মাথায় তখন অচিন্তর বলা কথাগুলো বারংবার প্রতিধ্বনিত হচ্ছিল। জীবন আর মৃত্যুর মাঝে এখন ছলনার খেলায় উন্মত্ত হয়ে উঠেছে আগামী পৃথিবীর নিধন যজ্ঞের অশনি সংকেত। ওই শয়তানি আত্মাকে কবজা করে ফের এই কবজে পূর্ব আমি। কবচটা হাতে নিয়ে এখানে অপেক্ষা করো, আমি আসছি। তার কথাগুলোর সারমর্ম একটু একটু করে উপলব্ধি করতে শুরু করেছে সর্বজয়া।
তার ডান হাতের তালুতে অচিন্তের দেওয়া কবচখানি দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ করে নিয়ে শরীরে মনে যতটুকু শক্তি অবশিষ্ট ছিল সমস্তটুকুকে একসাথে জড়ো করে নিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে শুধু সামনের দিকে ছুটতে থাকলো, যেন এক অতিকায় সাপের পেটের ভেতর দিয়ে ছুটে চলেছে, যার দৈর্ঘ্যের কোনো সীমা পরিসীমা নেই। চতুর্দিক হতে ক্রমাগত লকলকে জিহবার ন্যায় শত শত ফোনা তুলেছে আগুনের লেলিহান শিখা। সর্বজয়া তখন বুঝেই গিয়েছিল বাঁচবার আর কোনো রাস্তাই অবশিষ্ট নেই, শুধু অচিন্তের সাথে যদি একবার মুখোমুখি হয়ে যেতে পারে তাহলে অন্তত একসাথে মরতে তো পারবে। এই আশা নিয়েই সে ছুটে চলেছে প্রাণপণ। এমন সময় তার দু পায়ের তোলপাড় করা গতি যার সাথে ধাক্কা খেয়ে স্তিমিত হলো, সেই দৃশ্য দেখে যে সর্বজয়ার খুব বেশি বিস্ময়ের উদ্রেক হলো তা নয়, তার পা ঠেকেছে সুরবালার ক্ষতবিক্ষত এবং ছিন্ন ভিন্ন আধ খাওয়া মৃতদেহের গায়ে। সর্বজয়ার মনটা এবার সাংঘাতিকভাবে কু ডাক দিল। সে আরো তীব্র গতিতে সামনের দিকে ছুটতে শুরু করলো। সে কোথাও যেন বুঝতে শুরু করেছে হাতের এই কবচের সঙ্গে দৈত্যাকার ড্র্যাগন রূপী আগুনের ওই ভয়ানক আস্ফালনের কোনো একটা সংযোগ আছে। সে ভীষণভাবে তড়পাচ্ছে, সে ছটফট করছে। সর্বজয়া উন্মাদ হয়ে শুধু সামনের দিকে ছুটে চলেছে। হঠাৎ সে দেখে রমাকান্ত বাবু আর অচিন্ত তার দিকেই ছুটে আসছে। অচিন্ত চেঁচিয়ে বলে উঠল, সর্বজয়া, কবচটা হাতের মুঠোয় শক্ত করে ধরে থাকো। তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই অচিন্ত যেন প্রায় বাজ পাখির মতো উড়ে এসে খপ করে সর্বজয়ার হাতের মুঠো থেকে যেন ছিনিয়ে নিল কবচটা। তারপর সাথে সাথে বলে উঠল, রমাকান্ত, কুইক! কথাটা তার মুখ থেকে নির্গত হওয়ার সাথে সাথেই প্রায় ততোধিক গতিতেই রমাকান্ত বাবু নিচের পকেট থেকে প্রায় বিদ্যুৎ গতিতে পার করে ফেললেন একটি সুদৃশ্য কাঁচের বাক্স। সেটা অচিন্তের হাতে দিয়ে তিনি ভাঙা ভাঙা গলায় বলে উঠলেন, দাদা দাদা, আর সময় বেশি নেই, জলদি জলদি। বাক্সটা হাতে পাওয়া মাত্রই অচিন্ত সাথে সাথে তার ভেতরে কবচখানা পুড়ে রাখল। আর সাথে সাথে সর্বজয়া দেখল এক বিস্ময়কর ঘটনা। দৈত্যাকার আগুনের লেলিহান শিখা ড্রাগন রূপী সেই দানবটা কেমন যেন বাধ্য শিশুর ন্যায় সুরসুর করে সেই বাক্সের ভেতর ঢুকে গিয়ে একেবারে নিশ্চিহ্ন অদৃশ্য হয়ে গেল। আর তার প্রায় সাথে সাথেই সেই সুদৃশ্য কাঁচের বাক্সটির ওপর তাদের তিনজনের চোখের সামনে দিয়ে আস্তে আস্তে কাঁচের প্রলেপ তৈরি হয়ে গেল। সর্বজয়া অবাক হয়ে দেখল কাঁচের আবরণের ভেতরে কবচটি কেমন যেন নিরীহ শিশুর মতো ঘুমিয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনজনে বুঝল সেই ভয়াল অতিপ্রাকৃতিক জগৎ, ওই উত্তপ্ত লাভারূপী অগ্নিগহ্বরের আর চিহ্ন মাত্র নেই। তারা এখন দাঁড়িয়ে রয়েছে যেখানে, সেটি একটি ভগ্ন বাংলো বাড়ি, যার ভিতরে রাত কাটাবার জন্য তারা 7 জন ঢুকেছিল অ্যাডভেঞ্চার করার লোভে। আর ভাগ্যের নির্মম পরিহাসে এখন সেই বাংলো বাড়ির ভেতরে দাঁড়িয়ে মাত্র 3 জন, সর্বজয়া, অচিন্ত আর রমাকান্ত বাবু। বাংলো থেকে বাইরে এসে যখন শেষ পর্যন্ত তারা ফিরল, তখন তাদের চারিদিকে শুধুই শোকের ছায়া। 7 জনের মধ্যে জীবিত ফিরতে পেরেছিল মাত্র 3টি মানুষ, আর বাকি 4 জনের যে অন্তিম পরিণতি তারা চাক্ষুষ করেছে তার কোনো মানুষকে বর্ণনা করার মতো ভাষা তারা খুঁজে পাচ্ছিল না। তাদের আধ খাওয়া ছিন্ন বিচ্ছিন্ন দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের পরিবার পরিজনের আছড়ে পড়া শোকের ঝড় সামলানোটাই মারাত্মক বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছিল। সর্বজয়ার শরীর তখন ভীষণভাবে ভেঙে পড়েছে। মন মেজাজ একেবারেই ভালো নেই। সে মনটা একটু ভালো করার জন্য ভাবল লাইব্রেরি গিয়ে 2-4খানা বই নিয়ে এসে পড়বে। এই ভেবে লাইব্রেরির ঘরের দরজার দিকে পা বাড়ালো। রাত তখন 12:30 হবে। বাড়ির সবাই রীতিমতো ঘুমিয়ে কাঁদা।
লাইব্রেরির ঘরের দিকে যেতে গিয়েই সে বুঝল লাইব্রেরি ঘরের ভেতরে আলো জ্বলছে। কেউ নিশ্চয়ই রয়েছে লাইব্রেরির ভেতর। সর্বজয়া ধীর পায়ে লাইব্রেরির দরজাটা খুলে দেখল অচিন্ত লাইব্রেরি ঘরের এক কোণার দিকে চেয়ার পেতে এক মনে কি যেন একটা নিরীক্ষণ করে চলেছে। একটু কাছে যেতে সর্বজয়া বুঝল অচিন্ত নিজের ডান হাতের তালুতে সেই সুদৃশ্য কাঁচের বাক্সখানি নিয়ে এক মনে পর্যবেক্ষণ করে চলেছে। সর্বজয়া কাছে যেতেই সে যেন ভূত দেখার মতো চমকে উঠল। সর্বজয়া রীতিমতো তাকে ঝাঁঝিয়ে উঠে শুধল, ওই অভিশপ্ত জিনিসটা এখনো কেন পুষে রেখে দিয়েছ তুমি? অচিন্ত শশব্যস্ত হয়ে সর্বজয়াকে থামিয়ে দিল। এই আস্তে আস্তে, এই বাক্সটার অস্তিত্বের কথা কেউ যেন জানতে না পারে। ওই জিনিস তুমি কেন নিজের সাথে করে নিয়ে এসেছো? ওই কবচের দিকে অমন ভাবে চেয়ে কি ভাবছো তুমি? যাদের যাওয়ার ছিল তারা তো গেছেই, আর কোনোদিনও ফিরে আসবে না। ওই অভিশপ্ত জিনিস শিগগিরই ফেলে দাও বলছি, না হলে আমি একেবারে দক্ষ যজ্ঞ বাঁধিয়ে ছাড়বো বলে দিলাম। ওই কবচ পুনরায় অচিন্তের হাতে দেখে যতটা আতঙ্ক গ্রাস করেছিল সর্বজয়াকে, ততটাই রাগ উঠেছিল তার ওপর। অচিন্ত বলল, দীপা, এই ছোট্ট কাঁচের ভিতরেই লুকিয়ে রয়েছে নরকের পিশাচ প্রেতাত্মা। গোটা পৃথিবীকে শ্মশান ভূমি করে ফেলবার ক্ষমতা রাখে এই কবচ। যখন আমরা মৃত্যু ফাঁদে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে মৃত্যুর প্রহর গুনছিলাম, তখন আমি মুক্তির পথ খুঁজতে খুঁজতে এই কবচের সন্ধান পাই। তুমি শুনবে এই কবচের ইতিহাস? বিস্ময়ে সর্বজয়ার মুখ থেকে যেন কোনো কথা সরছিল না। অচিন্তের কথা শেষে তার মুখ দিয়ে যেন অজান্তেই বেরিয়ে গেল, শুনবো। সর্বজয়া চেয়ার টেনে অচিন্তের সামনে এসে বসল। অচিন্ত বলতে থাকল, তবে শোনো এ কবচের প্রকৃত অস্তিত্ব আর তার ইতিহাস। যখন ওই বাংলোয় আমরা সকলে আটকা পড়ে গিয়েছিলাম, ধীরে ধীরে মৃত্যু যখন ঘাড়ে তার শীতল নিঃশ্বাস ফেলতে শুরু করেছে, আমি তখন মরিয়া হয়ে খুঁজতে থাকি পরিত্রাণের যা হোক একটা কোনো রাস্তা। পাগলের মতো এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে হঠাৎ আমার হাতে এসে ঠেকে এই সাদা কাগজ। সাদা কাগজ দেখে আমি সেটা একপাশে সরিয়ে রাখতে যাব, এমন সময় আমার হঠাৎ কি মনে হলো, আমি কাগজটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করলাম। দেশলাই জেলে সেই আগুনের আলোয় আমি ধীরে ধীরে দেখতে শুরু করলাম। যদিও কোনো অক্ষর দেখা যাচ্ছিল না, তবুও আমার কেন জানি না মন বারবার বলে উঠছিল এই কাগজেই কিছু লেখা আছে, আর আমাকে সে লেখা পড়তেই হবে। হঠাৎ আমার মাথার ভিতর কি যেন বলে উঠল, কাগজটায় আগুন ধরিয়ে দে। আমি কেমন যন্ত্রের মতো ফস করে দেশলাই জেলে দিলাম ওতে, আর আগুনও ধরিয়ে দিলাম। এরপর যে দৃশ্য দেখলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। চোখের সামনে আমি দেখলাম কাগজটাতে কালো পোড়ার দাগ ধরা তো দূরের কথা, ওতে একটু একটু করে ফুটে উঠছে বাংলা ওরফে কিছু অক্ষর। এইভাবে যখন পুরো কাগজটা অক্ষরে ভরে উঠল, তখন সে কাগজ আর কাগজ থাকলো না, একটা বড়সড় চিঠির রূপ নিল। পরিত্যক্ত বাংলো বাড়িতে যে পা রাখবে, এই চিঠি যে তার উদ্দেশ্যে, সেটা বুঝতে আমার আর বাকি রইল না। আমি ক্রমশ আর কিছু না ভেবে সেই চিঠিখানি পড়ায় মনোযোগ দিলাম। সেই চিঠি পাঠোদ্ধার করতেই জানতে পারলাম সবটা। সেই বাংলো বাড়ির যিনি মালিক ছিলেন, তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তার ছিল বিপুল পরিমাণ সম্পত্তি আর জমি জমা। 2 বছরের শিশুপুত্র বিমলকে রেখে তার প্রথম স্ত্রী অকালেই মারা যান। নিজের মাতৃহারা শিশুপুত্রের কথা ভেবেই তিনি দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু তার দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত পুত্র অজয় তার বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি বিষ দৃষ্টি পোষণ করত। প্রতিহিংসায় অন্ধ হয়ে সে তার সহজ সরল দাদাটিকে এমনভাবে মারবার পরিকল্পনায় ছিল যাতে সে প্রায় পৃথিবীকে সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিতে পারে। দাদার স্বভাব চরিত্র ভালো বলে দিন রাত বাবার মুখ থেকে দাদার প্রশংসার বাণী শুনতে শুনতে তার মনে হতো
দাদাকে দড়ি দিয়ে বেঁধে জ্যান্ত অবস্থায় যদি তার সর্বশরীরে ধারালো অস্ত্র দিয়ে যন্ত্রণা দিয়ে তাকে শেষ করতে যদি পারত, তাহলে তার রাতের ঘুমটা একটু শান্তির হতো হয়তো। একদিন সে রাগে দুঃখে নির্বাসনে চলে গেল। কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, কেউই তা জানত না। বছর 5 বাদে যখন সে ফিরল, তখন সবাই জানতে পারে সে বিদেশ ভ্রমণে গিয়েছিল। এখন ঘরে ফিরেছে বাপের ব্যবসা দেখাশোনা করবার জন্য। তার কদিনের মধ্যেই নিখোঁজ হয়ে যায় তার পরিবারের জ্যেষ্ঠ পুত্র। আর সমস্যা স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা চলে যায় বিদেশ ভ্রমণ সেরে ফিরে আসা কনিষ্ঠ পুত্র অজয়ের হাতে। সকলেরই প্রথমটায় সন্দেহ হয়েছিল বিমলের এই রহস্যজনক অন্তর্ধানের পিছনে নিশ্চয়ই তার বইমাত্রেও ভাইয়ের হাত রয়েছে। দিন যত যায় কানাঘুষো তত বাড়তে থাকে বটে, কিন্তু যখন কোনোভাবেই বিমলের মৃতদেহের খোঁজটুকু পর্যন্ত কেউ পেল না, তখন ধীরে ধীরে কানাঘুষোর তীব্রতা হ্রাস পেতে পেতে শেষে একেবারে থেমেই গেল। আর আসল হত্যাকারীও বহাল তবিয়তে বাপের সম্পত্তির দখলদারি নিয়ে তাতে রাজ করতে থাকল। দিন কাটছিল বেশ, কেউ জানতেও পারেনি দীর্ঘ 5 বছর সে কিভাবে কোথায় ছিল। বড় দাদার প্রতি বাবার অপার স্নেহ ভালোবাসা দিনকে দিন যখন তার কাছে অসহ্য হয়ে উঠছিল, তখন রাগে দুঃখে সে বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছিল বহু দূরে, যেদিকে দুচোখ যায় তার। লক্ষ্য ছিল শুধু একটাই, একদিন সে নিজের হাতে শেষ করবে তার বড় দাদাকে। সে জাহাজে করে অজানার উদ্দেশ্যে সাগরে পাড়ি দিল। সাগর পথে হঠাৎ তুমুল ঝড় উঠল। সমুদ্র এমন টালমাটাল হয়ে উঠল যে জাহাজ তার গতি আর ভারসাম্য রাখতে পারল না। মাঝ সমুদ্রেই জাহাজ ডুবি হলো। সে ধরে নিয়েছিল এই বুঝি তার অন্তিম মুহূর্ত। মাঝ সমুদ্রে উত্তাল ঢেউয়ের প্রলয় খেপা উন্মত্ত আছাড়ি বিছাড়ির ভিতর ক্ষুদ্র কীটের ন্যায় সাঁতরানোর যে তার তীব্র প্রচেষ্টা, পরিশেষ তা ব্যর্থ হয়নি। দিশাহীনভাবে সাঁতরাতে সাঁতরাতে সে পৌঁছে যায় একটা অজানা দ্বীপের কিনারায়। সেখানে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিল কতক্ষণ তা তার হিসেবের বাইরে। আস্তে আস্তে চোখ মেলে যখন চারপাশে তাকালো, তখন সে দেখল তাকে ঘিরে রয়েছে কতকগুলো ছাই ভস্য মাখা ছাল পাতার পোশাক পরিহিত বুনো আদিবাসীর দল। প্রথমটায় একটু অসুবিধা হলেও ধীরে ধীরে সে তাদের সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে দিল। ডাক্তারি পাশ করা অজয় ওদের ছোটখাটো অসুখ বিসুখ সারিয়ে তুলত, তাই ওরা তাকে ঈশ্বর জ্ঞানে করে রাখত। ওদের সাথে থাকতে থাকতে সে শিখতে থাকল প্রাগৈতিহাসিক যুগের তন্ত্রবিদ্যার গুপ্তবিদ্যা এবং তার কিছু কলা কৌশল, আর পরিশেষে হাতে পেল একটি মন্ত্রপুত কবচ। এই কবচের ভিতর থেকে তন্ত্র সাধনা সঠিকভাবে প্রয়োগ করার মাধ্যমে এর পিশাচ শক্তিকে একবার জাগিয়ে তুলতে পারলে সেই তন্ত্র সাধনার জায়গার সঙ্গে নরকের দরজার একটা সরাসরি যোগসূত্র তৈরি হয়ে ওঠে। আর সেইখান থেকে বেরিয়ে আসে পৈশাচিক প্রেতাত্মা, যা সামনে থাকা যে কোনো মানুষ অথবা প্রাণীর শরীরে ঢুকে পড়ে, আর তারপরেই বেজে যায় ধ্বংসলীলার ঘণ্টার ধ্বনি। সে সামনে থাকা যে কোনো মানুষ বা প্রাণীকে ছলে বলে কৌশলে ভোলায়, আর তারপর তাকে নৃশংসভাবে জ্যান্ত ছিঁড়ে খায়। তার পরক্ষণেই তার সেই খাদ্যের রূপ নিজের ধারণ করে বেরিয়ে পড়ে নতুন শিকারের খোঁজে। এই পদ্ধতি চলতে থাকে, কোথাও থামে না, চলতেই থাকে। এইভাবেই সেই অপার্থিব পৈশাচিক প্রেতাত্মার হাতে পরিশেষে শ্মশান ভূমিতে পরিণত হওয়ার পথে যায় ধরিত্রীর মাটি। এই প্রেতাত্মার মুক্তি যদি একবার এই ধরিত্রীর বুকে সংঘটিত হয়, তাহলে যদি তাকে ফের এই কবচের ভিতরে পুরে না ফেলা পর্যন্ত চলতে থাকে তার মারণ ধ্বংসলীলা। এই হত্যালীলা একবার শুরু হয়ে গেলে পৃথিবী উজাড় হতে আর খুব বেশি সময় লাগবে না। এমন একটি প্রয়োগ ক্ষমতা হাতে পেয়ে অজয়ের মনে হলো সে অবশেষে পেরেছে নিজের অদৃষ্টকে জয় করতে। আর কাউকে নয়, সে শুধু চেয়েছে নিজের বড় দাদাকে নৃশংস যন্ত্রণা দিয়ে হত্যা করতে। এখন এই অপার্থিব শক্তির প্রয়োগ ক্ষমতা হাতে পেয়ে সে সবার আগে মনে মনে পরিকল্পনা করে নিল যে
কিভাবে সে তাদের ছুটিতে বিলাস বসনের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা বাংলো বাড়িটিতে তার দাদার রাত কাটানোর জন্য ক্ষেত্র প্রস্তুত করবে, আর সেখানে কবচ থেকে প্রেতাত্মাকে জাগিয়ে তুলে তার দেহ জ্যান্ত ছিঁড়ে খুবলে খাওয়ার নির্মম যন্ত্রণা দিয়ে হত্যা করবে তার দাদাকে, আর পরিশেষে পুনরায় ওই প্রেতাত্মাকে ফের বন্দি করে ফেলবে কবচের ভিতরে চিরকালের জন্য। প্রফুল্ল চিত্তে সে দীর্ঘ 5 বছর বাদে সমুদ্র যাত্রার মাধ্যমেই নিজের ঘরে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। সে ফিরে আসবার পরে পুত্র শোকে পাথর হয়ে পড়া তার বৃদ্ধ পিতা বিহ্বল চিত্তে আকুল হয়ে তার হারিয়ে গিয়ে হঠাৎ ফিরে আসা পুত্রকে বুকে জড়িয়ে ধরে প্রাণ ত্যাগ করলেন। পরিবারের সবাই তাকে ভালোবাসায় ভরিয়ে তুলল আর বুঝিয়ে দিল আসলেই পরিবারে তার জায়গা কতখানি। তার বড় দাদাও তাকে সব তিক্ততা ভুলে নিজের বুকের মাঝখানে তার জন্য পেতে দিল সোনার সিংহাসন। কিন্তু এত কিছুর পরেও বড় দাদার প্রতি তার প্রতিহিংসা গেল না। গ্রামের গরিব চাষির মেয়ে নয়নতারার সঙ্গে বিমলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কথাটা পরিবারের অন্দরমহলে কারোরই অজানা ছিল না। দীর্ঘ বছর ধরে বিমল নয়নতারাকে পুত্রবধূ হিসাবে মেনে নেওয়ার জন্য তার বাবার কাছে কাকুতি মিনতি করে চলেছে একটি মাত্র আশায়, এক না এতদিন ঠিক বাবা তাকে মেনে নেবেন। আর নয়নতারাও আকুল নয়নে বছরভর শুধুই অপেক্ষা করে চলেছে বিমলের পাশে অর্ধাঙ্গিনী রূপে দাঁড়ানোর একটু স্বীকৃতি পাওয়ার আশায়। এমনিভাবেই চলছিল। ওদিকে তখন বিমল আর নয়নতারা দুজনেই পরিবারের কাছ থেকে বিয়ের জন্য এমনভাবে চাপ খাচ্ছিল যে পরিস্থিতি মারণাত্মক তিক্ত হয়ে ওঠে। দুজনের দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে যায়। পরিস্থিতি যখন এমন একটি জায়গায় মোড় নিয়েছে, ঠিক সেই সময় দীর্ঘ 5 বছর নিরুদ্দেশ থাকার পর ঘরে ফিরে এসেছে স্বয়ং অজয়। অজয় পরিস্থিতি মেপে জুপে নিয়ে বিমলকে ফাঁদে ফেলে মারবার ছকটা একেবারে পাকাপাকিভাবেই কষে নিল। সে এমন ভাব দেখানো আরম্ভ করলো যে যেন দাদার এই যন্ত্রণায় সে ঘোরতর সমব্যথী। সে মনে প্রাণে চায় দাদার সঙ্গে নয়নতারা নামে গরিব চাষির মেয়েটির বিয়ে হোক আর তারা সুখীভাবে সংসার করুক, আর এর জন্য দাদাকে সব রকম সাহায্য করতে সে একেবারে প্রস্তুত। ছুটিতে বিলাস বসনের উদ্দেশ্যে সংরক্ষিত বাংলো বাড়িটাতে বিমলের সঙ্গে নয়নতারার একবার গোপনে সাক্ষাৎকার করার একটু বন্দোবস্ত করে ফেলল সে। একসঙ্গে দুজনের খোঁজ না পাওয়া গেলে সহজেই সবাই ধরে নেবে দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। এই অপরাধে বাবা এমনিতেই দাদাকে ত্যায্যপুত্র করবেন, আর তারপর দীর্ঘদিন ধরে তাদের খোঁজ যখন কেউ পাবে না, ততদিনে পরিস্থিতিকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসাটা তার পক্ষে একেবারে কঠিন ব্যাপার হবে না। পরিকল্পনা কার্যকর করার জন্য অজয় গোপনে নয়নতারাকে খবর পাঠালো আর তাকে গোপনে বাংলো বাড়ি পর্যন্ত নিয়ে আসবার যাবতীয় বন্দোবস্ত করে ফেলল। ওদিকে বিমলের নিজের হাতে লেখা চিঠি হাতে পেয়ে নয়নতারা সাথে সাথে অজয়ের পাতা ফাঁদে পা দেওয়ার আগে এতটুকু চিন্তা ভাবনা করল না। গভীর রাতে যখন বাংলো বাড়ির ভিতরে বহুদিনের তৃষ্ণার্ত প্রেম যখন প্রাণ ভরে তাদের বিরহ যন্ত্রণার পিপাসা মেটানো তীব্র আকুতির সাগরে মুহমান, ঠিক তখনই অজয় তার সাথে করে নিয়ে আসা সেই কবচটা বার করে এবং ওই বাংলো বাড়ির সাথে একেবারে সোজাসুজি যোগসূত্র স্থাপন করে নরকের দরজা। তারপর বাংলো বাড়ির ভিতরের পরিস্থিতি যা হয় সে তোমার আমার কারোরই অজানা নয়। বিমল সেখানেই মারা যায়। অজয়ের হাতে বেশি সময় ছিল না। ভোরের আলো ফোঁটার আগেই কাজটা সেরে নিয়ে সে নিজের শয্যায় গিয়ে ঘুমানোর ভান করে পড়ে থাকবে, এই ছিল তার পরিকল্পনা। এদিকে বিমল আর নয়নতারা দুজনেরই মৃত্যু হয়ে গিয়েছে ধরে নিয়ে অজয় তাড়াহুড়ো করে কবচটিকে নিষ্ক্রিয় করে দিল, আর ওটাই ছিল অজয়ের সবথেকে বড় ভুল। নয়নতারা কিন্তু তখনও মরেনি, উপরন্তু সে অজয়ের সমস্ত কার্যকলাপ আড়াল থেকে লক্ষ্য করছিল। সে জেনে ফেলেছিল কবচের প্রকৃত রহস্য। সে তখন একেবারে রণচণ্ডীর রূপ ধারণ করল। হাতের সামনে পড়ে থাকা একটি ধারালো ছুরি হাতে পেয়ে সে অজয়কে রীতিমতো কাবু করে ফেলল। তারপর আহত রক্তাক্ত অজয়ের কাছ থেকে কবচটি নিজের হাতে নিয়ে নেওয়াটা একেবারে কঠিন হলো না তার কাছে।
সে অজয়ের যাবতীয় কার্যকলাপ লক্ষ্য করে ওই কবচকে জাগিয়ে তোলার পদ্ধতিটি শিখে নিয়েছিল। এবার সে প্রতিশোধ নিতে নিজে অজয়কে বাংলোর একটি সুসজ্জিত ঘরে বন্ধ করে ওই বাংলো বাড়িটির ভিতরে কবচটিকে জাগিয়ে তুলল। তারপর নিজে চলে এলো বাংলোর সীমানার বাইরে। এদিকে নিজের পাতা ফাঁদে এবার নিজেরই এমন দুর্ভাগ্যজনকভাবে পা পিছলে গেল অজয়ের, সেটা সে নিজেই কল্পনা করতে পারেনি। নিজের হত্যার ঔষধে এইভাবে মৃত্যু হলো তার নিজেরই। এরপর নয়নতারা ওই কবচটিকে নিষ্ক্রিয় করে দিল আর ছুঁড়ে দিল বাংলো বাড়িটির ভিতরে। আর একটি চিঠি লিখে রাখলো এই বাংলো আর ওই কবচটির ইতিহাস ব্যক্ত করে তাদের উদ্দেশ্যে, যে বা যারা ওই বাংলোর ভিতরে পা রাখবে ভবিষ্যতে, তাদের হাতে যদি কোনোভাবে ওই কবচের ভিতরের প্রেত শক্তি জেগে যায়, তাহলে তার পরিণতি আর ভবিতব্যের আসল চিত্রটা যে কীরকম হবে সেটাই পরিষ্কারভাবে লিখে সাবধান করে দিয়ে গেছে নয়নতারা। নয়নতারাও আর বেশি দিন বাঁচেনি। নিজের চোখের সামনে তার পছন্দের মানুষটির মৃত্যু দেখে সে চিঠিতেও তার আত্মহননের সিদ্ধান্ত ব্যক্ত করে গিয়েছে। বাংলোর ভিতরে তোমাদের কারোর চোখে পড়েছিল কিনা জানি না, তবে আমার চোখে পড়েছিল যে এক সাদা শাড়ি পরা এক আবছা নারী মূর্তির ছায়া। সে যেন মরিয়া, আমাকে সে যেন কিছু বলতে চায়। তারপরেই তার হাতে লেখা এই চিঠিখানা আমি হাতে পাই, যা জীবদ্দশায় সে শেষবারের মতো লিখেছিল। লিপিবদ্ধ করে গিয়েছিল সেই পদ্ধতি, যেই পদ্ধতিতে কবচের ভিতরকার অপশক্তিকে ফের নিষ্ক্রিয় করা সম্ভব। সেই চিঠির বর্ণনা করা নির্দেশ অনুসরণ করেই আমি আর রমাকান্ত অবশেষে ওই ভয়ঙ্কর অপশক্তিকে বন্দী করতে সফল হয়েছি। এই হলো এ কবচের প্রকৃত ইতিহাস। সবটা শুনে সর্বজয়ার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল যেন। সে ভয় ধরা কণ্ঠে বলে উঠল, তুমি এই সর্বনেশে জিনিসটা সাথে করে নিয়ে এলে কেন? এই কবচটা আমি এমনভাবে নিষ্ক্রিয় করে দিয়েছি যে আপাতত এটার থেকে আর কোনো অপশক্তি জেগে ওঠার কোনো সম্ভাবনা নেই। কিন্তু কবচটা যদি কোনোভাবে কাঁচের আবরণ ভেঙে উন্মুক্ত হয়ে পড়ে, তবে আবার জেগে উঠবে সেই অপশক্তি। এটি নিষ্ক্রিয় করার পদ্ধতি যদি তখন কারণ না জানা থাকে, তাহলে পৃথিবী জুড়ে প্রলয় নেমে আসবে। চোখের নিমেষে শ্মশান ভূমি হয়ে পড়বে এই ধরিত্রী। তাই এটা যাতে আর কারোর হাতে না পড়ে, যেভাবে এই অপশক্তিকে বন্দি করে রাখা হয়েছে সেইভাবেই যেন থেকে যায়, তাই নিজের সাথে করে এটি নিয়ে এসেছি আমি। আমায় তুমি কথা দাও, আমি মারা গেলে আমার চিতার সাথে এটার অস্তিত্ব শেষ করে দেবে। একমাত্র তাহলেই পৃথিবী বেঁচে যাবে ভয়াল প্রলয়ের হাত থেকে। অচিন্ত শক্ত করে ধরল সর্বজয়ার হাত দুটো। সে হতবাক হয়ে শূন্য দৃষ্টি নিয়ে অচিন্তের দিকে চেয়ে রয়েছে। পরিশেষে সর্বজয়া তাকে কথা দিল তার এই চাওয়াখানি সে অক্ষরে অক্ষরে পালন করবে। যখন অচিন্ত সবাইকে ছেড়ে পরলোক চলে যায়, সর্বজয়া তার বলে যাওয়া এই তীব্র আকুতিখানি ভোলেনি। কিন্তু লাইব্রেরি তন্ন তন্ন করে খুঁজেও এ কবচখানা সে পায়নি। তাই তার এই চাওয়াখানি সর্বজয়া পূরণ করতে পারেনি। এরপর কেটে গিয়েছে বহুদিন। সর্বজয়া সে কবচখানার কথা প্রায় ভুলেই গিয়েছিল। এই এতদিন বাদে এভাবে হঠাৎ কবচখানা তার সামনে এলো, কাঁচের আবরণ ভেঙে একেবারে মুক্ত অবস্থায়। অচিন্তর কোনো অনুমান বা ভবিষ্যৎ দর্শন ভুল হয় না। এখন দুয়ে দুয়ে চার করে সর্বজয়া বুঝতে পারল এখন কি পরিমাণ ভয়ঙ্কর অশনি সংকেতের মুখোমুখি সবাই দাঁড়িয়ে রয়েছে, যার থেকে পরিত্রাণের রাস্তা কারোরই জানা নেই। এখন না আছে নয়নতারার হাতে লেখা সেই চিঠিখানি, আর না বেঁচে রয়েছেন তোমার দাদু। হায় ঈশ্বর, পথ দেখাও, পথ দেখাও। আকুল কণ্ঠে দু হাত জড়ো করে ওপরের দিকে চাইলেন সর্বজয়া দেবী। আর তার সামনে বিস্ময়ের বড় বড় চোখ মেলে ঠাকুমার বলে যাওয়া অতীতের এই ভয়াল কাহিনী শুনছিল ছোট্ট তাথই। হঠাৎ বাইরে শোনা গেল সর্বজয়া দেবীর পুত্রবধূর উচ্চস্বরে কান্নার রোল।
সর্বজয়া দেবী প্রথমটায় চমকে উঠলেন, তারপর হন্তদন্ত হয়ে ঘরের বাইরে বেরোলেন। বাড়ির চাকরেরা কাঁদতে কাঁদতে এসে তাকে বলল, মা ঠাকুরুন সর্বনাশ হয়ে গিয়েছে, এক্ষুনি একবার কুয়ো পাল্টাতে চলুন। কি হয়েছে কি ওইদিকে? আচ্ছা, আমি গিয়ে দেখছি। তিনি ঘরে ঢুকে তাথইকে বললেন, দিদি ভাই, তুমি একটু বসো, আমি একবার নিচে গিয়ে দেখে আসছি কি হয়েছে। তিনি তাড়াহুড়ো করে নেমে কুয়োর পাড়ের দিকটায় গেলেন। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কুয়োর তলা থেকে উদ্ধার হয়েছে তার আদরের নাতনি তাথইয়ের আধ খাওয়া পচা গলা মৃতদেহ। আর এই মৃতদেহ এই কুয়োর ভেতরে কম করে 2 দিন ধরে পড়ে পড়ে পচেছে। বাগানের মালি দুর্গন্ধের জ্বালায় অতিষ্ঠ হয়ে কুয়োর ভেতরটা দেখবার জন্য বাড়ির কর্তাকে বলেছিলেন। আজ কুয়োর ভেতরটা হাতড়াতেই পাওয়া গেল বাড়ির মেয়ে তাথইয়ের বাসি পচা গলা আধ খাওয়া মৃতদেহ। এবার সর্বজয়া দেবীর ভিতরটা যেন উথাল পাথাল হয়ে উঠল। তার স্বাভাবিক চিন্তা আর বুদ্ধির সাথে এই ভয়ঙ্কর ধোঁকাটা তিনি কিছুতেই মেলাতে পারছিলেন না। তাথই যদি 2 দিন আগে মারা গিয়ে থাকে, তাহলে এতক্ষণ ধরে তিনি যাকে তার জীবনের এই রোমহর্ষক কাহিনী শোনাচ্ছিলেন সে কে? তিনি বার্ধক্যের ভারে জর্জরিত ভারী শরীরখানা নিয়ে পড়ি কি মরি করে সিঁড়ি ভেঙে নিজের ঘরে এসে পৌঁছলেন। দেখলেন ঘর ফাঁকা, জানলা আর দরজার পর্দাগুলো যেন বাঁধন থেকে ছাড়া পাওয়ার জন্য মারাত্মকভাবে উদ্গ্রীব হয়ে উঠেছে। চারিদিকে ফের শুরু হয়েছে উত্তাল ঝড়। নিচে কান্নাকাটি আর শোকের ধুম পড়ে গিয়েছে। আর পারলেন না সর্বজয়া দেবী। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন মাটিতে। বিছানার চাদরে এখনো বিদ্যমান তাথইয়ের বসবার চিহ্ন স্বরূপ ভাঁজের স্পষ্ট দাগ। আগামী পৃথিবীর বুকে আগত প্রলয়ের অশনি সংকেত মর্মে মর্মে অনুধাবন করে তার বুকের ভেতরটা যেন এফোড় ওফোড় হয়ে গেল। শেষ হলো আজকের গল্প লেখিকা রশ্মিতা দাসের কলমে অশনি সংকেত। তাহলে আজকের প্রশ্ন, অভিশপ্ত বাংলো বাড়ি থেকে অবশেষে কারা বেঁচে ফিরতে পেরেছিল? জানাও এই প্রশ্নের উত্তর আমাদের কমেন্ট বক্সে। আর তার সাথে জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শুভম। অন্যান্য চরিত্রে ঋদ্ধি, শুভম, সৌমিক, অস্মিতা, বর্ষা, সৃষ্টি এবং মধুরা। স্ক্রিপ্টিং দিশানি, প্রচ্ছদ সৌভিক। শব্দগ্রহণ, আবহ এবং ভিডিওগ্রাফিক্সে শুভম। পরিবেশনায় এবং পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের আত্মীয় স্বজনের ও বন্ধু বান্ধবের কাছে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটাকে প্রচুর শেয়ার করে দিতে হবে এবং তাদেরকে বলতে হবে এই চ্যানেলটি তারাও যেন সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেয়, যাতে নতুন কোনো গল্প এলে তারাও নোটিফিকেশন সময় মতো পেয়ে যায়। বন্ধুরা, হানাবাড়ি এনে দিয়েছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। 1 নম্বর প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং 2 নম্বর লেখকদের জন্য গল্প লেখার প্রতিযোগিতা। তাই তাড়াতাড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার। এবং লেখকরা হানাবাড়ির ফেসবুক পেজটিকে ফলো করে প্রতিযোগিতার সম্বন্ধে সমস্ত ডিটেলস জানতে পারবে এবং তোমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। কে বলতে পারে, তোমাদের গল্প সিলেক্ট হলে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলে সেটি অডিও রূপে আসতে পারে। তাহলে আজ আসি বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো আর ভয়ে থাকো। শুভরাত্রি।